শুরু হয়ে গেল আপনাদের সবার অনেক পছন্দের নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডা। আমাদের জীবনটাকে সুন্দর করার জন্য আমরা অনেক কিছু করি, সমস্ত কর্মই আসলে আমাদের জীবনটা গতিময় করার জন্য এবং প্রশান্তি ফিরে আনার জন্য। আর আমাদের আসলে সেই লক্ষ্যটাই থাকে যেন জীবনে সেই শান্তিটা বজায় থাকে। সেই শান্তি পরিবারের মধ্যে হোক, সেই শান্তি সমাজের মধ্যে হোক, আসল শান্তি হচ্ছে আমাদের মনের সেই প্রশান্তিটা। তো সেই শান্তিটা বজায় রাখার জন্য আমাদের জীবনে অনেক সময় পথ আসে, অনেক সময় বিপদ আসে, সেটাকে আমরা অনেক সময় স্যাক্রিফাইস করি, কিন্তু সহজলভ্য করার জন্য আমরা কিন্তু অনেক কর্মঠ হই। তো সেই শান্তি নিয়ে আজকে আমরা খুব সুন্দর একটা আড্ডা দিব। তাই আজকে আমাদের আড্ডার বিষয় হচ্ছে অন্তরের শান্তির মধ্যেই প্রশান্তি। সেই প্রশান্তি নিয়ে আমাদের আড্ডা দেওয়ার জন্য বরাবরের মতোই আমাদের সাথে তিনজন অতিথি আছেন, চমৎকার তিনজন অতিথি, এবং আমি সম্প্রীতি আপনাদের সাথে থাকবো নেক্সট 1.5 ঘন্টা। এবং আপনারা কিন্তু সরাসরি আমার সাথে সংযুক্ত হয়ে যেতে পারেন স্ক্রিনে দেয়া জুবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। আমি আপনাদের সাথে আমাদের সেই অতিথিদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। সবার প্রথমে আমাদের সাথে আছেন রাজিয়া সামাদ। উনি একজন সমাজ ও মানবাধিকার কর্মী। রাজিয়া, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের আজকের এই নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। আমাদের সাথে আছেন নাজমিন আক্তার। উনি একজন ফিজিওথেরাপিস্ট। নাজমিন আক্তার, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ আমাদের আজকের এই আড্ডায়। এবং আপনাকেও ধন্যবাদ। কেমন আছেন? আমি তো ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আপনি ভালো আছেন? এবং সবশেষে আমাদের সাথে আরেকজন অতিথি আছেন, উনি হচ্ছেন কাকলি সুলতানা। উনি একজন উদ্যোক্তা, এনজে সাজঘর বিউটি স্যালুন, এবং ওনার আরও একটা পরিচয় আছেন, উনি একজন নৃত্যশিল্পী। কাকলি সুলতানা, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমাদের এই আড্ডায়। ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য, এত সুন্দর একটা প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। আপনাকে অনেক সুন্দর লাগছে। আপনাকে তো দেখতে জল জল করছে। থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা খুব সুন্দর একটা বিষয় নিয়ে আড্ডা দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের অন্তরের শান্তির মধ্যে প্রশান্তি। সো শান্তিটা আসলে এই যে বললেন সুন্দর লাগা, কিংবা এই যে বললেন আপনারা এত কিছু আমরা যে করছি আজকে এসেছে, সব কিছু কিন্তু আসলে আমরা করি আমাদের মনের শান্তির জন্যই, তাই না? মানে শান্তিটাই আসলে আমাদের জীবনের মূল লক্ষ্য। আমরা যে খাবার খাই সেটা কিন্তু আমাদের মনেও শান্তি দেয়, আমাদের তো বাহ্যিক শান্তি আছে, সব কিছুর মধ্যেই আমরা আসলে শান্তিটা চাই। আমি আজকে সবার আগে আমাদের যে সিনিয়র আপু আছেন, রাজিয়া সামাদ আপু, আমি আপনার কাছে জানতে চাইবো, আপনি একজন সমাজ এবং মানবাধিকার কর্মী এবং একটা অসাধারণ কাজ করেন। আপনি মানবাধিকার নিয়ে কাজ করা, আমার মনে হয় এটা একটা সৎ এবং একটা পবিত্র কাজ। তো আপনার কাজ নিয়ে সবার আগে জানতে চাবো রাজি আপু, কি করা হচ্ছে? আমি কি প্রথম থেকেই বলবো? অবশ্যই। আমি ঢাকার মেয়ে ছিলাম, এখানেই বড়, এখানেই বিয়ে শাদী, এখানেই সংসার। হঠাৎ যখন আমার স্বামী আমার জীবন থেকে গত হলেন, বাবা তো তার আগেই হয়েছেন, তখন আমার মনে হলো যে আমি কে, আমার একটা পরিচয় দরকার। আমি নিজের পরিচয় খুঁজতে যেয়ে কিছু সমাজের কাজ করতে শুরু করলাম এখানে। আমার এক খালা ছিলেন, অত্যন্ত তেজি মহিলা, খুবই নামকরা ময়মনসিংহের। উনি সুফিয়া করিম, ডাকনাম মিনি। মিনি খালা একদিন আমার বাড়িতে এলেন, এসে বলল, তুই এত কাজ করিস, শেরপুরে যাচ্ছিস না কেন? ওটা তোর জন্মভূমি। তা আমি বললাম, তো আমি চিনি না তো কাউকে, যাইনি কখনো, থাকিনি কখনো, জন্মের পর থেকে যাওয়া হয়নি। হ্যাঁ, না ওরকম করে যাওয়া হয়নি আর কি। তা আমি তো কাউকে চিনি না। উনি বললেন যে তাহলে এক কাজ কর, যা, তোকে তো লোকে চিনবে, আস্তে আস্তে সবাই চিনবে, কাজ যদি করতে চাস নিজের এলাকায় যা। চলে গেলাম 90 সনে, একদম মনে অন্ধকারে ঝাঁপ দিলাম। কত বছর বয়স ছিল? হ্যাঁ, তখন, এখন আমার 81 চলছে, 82-তে পা দিব কদিন পরে। তখন ওরকম বয়স খুব কমও ছিল না। যাই হোক, গেলাম তো একদম অন্ধকারে হাবুডুবু খেতে লাগলাম, কি করব। আমি একজন অভিজ্ঞ কিছু নই, বড় একজন অফিসার ছিলাম, রিটায়ার করেছি এরকমও নই, ডাক্তারও নই, কোনো অভিজ্ঞতাও নেই, তাহলে কি করব। তখন ভাবতে শুরু করলাম যে সদর হাসপাতালে যাই। ছোট্ট একটা জায়গা, শেরপুর, খুব পিছিয়ে পড়া একটা জায়গা, গারো পাহাড়ের পাদদেশে একটা হসপিটাল, 50 শয্যা বিশিষ্ট। ঢুকে পড়লাম হাসপাতালে, এই রোগীদের সঙ্গে গল্প করি, গ্রাম থেকে আসে মেয়েরা। হসপিটালে কি হিসেবে, মানে কি হিসেবে ঢুকলেন হসপিটালে? একেবারেই সাধারণ মানুষ হিসেবে ঢুকলাম। আচ্ছা। তো যে রোগীদের জিজ্ঞেস করলাম, তোমরা কোথা থেকে এসছো, কার কাছে যাবে, কি তোমার সমস্যা, এভাবে ওদের সঙ্গে মত বিনিময় করতে করতে কোন ডাক্তারের কাছে যেতে হবে এইটি নিয়ে উপস্থিত হলাম। এক সময় ওরা রেফার করে দিচ্ছে ময়মনসিংহ, ঢাকা, পঙ্গুতে, মেডিকেল কলেজ হসপিটালে,
বারডেমে আমি না নিয়ে নিয়ে ছুটতে থাকলাম, বাহ। ভাবলাম এটাই হোক আমার কাজ। বাহ, তারপরে কোনো মানে আরো কোনো একটা কাজ নাম করেছি। নাই পদের, না, আপনি নিজে নিজে হ্যাঁ, কাউন্সেলিং শুরু আরো করে একটা দিলেন। কাজ করেছি আমি আমার গ্রামে, একদম ইন্টেরিয়রে, যেখানে ফটিয়ামারি নাম সেটা, সেখানে যে কিছু মানুষের সঙ্গে পরিচিত হলাম আর নকশি কাঁথার কাজ শুরু করলাম বাহ। ওদেরকে দিয়ে। আমি 450 মেয়েকে নকশি কাঁথা কাজ শিখিয়েছি মাশাআল্লাহ। আমার বাড়িতে নিয়ে এসে, আমার শেরপুর শহরে আমার বাবার বাড়িটাতে। বাহ, সেখানে মেয়েরা আসতো, বাচ্চা নিয়েই হয়তো আসতো, 1-1.5 মাস আমার সঙ্গে থাকতো। তাদেরকে শাড়ির অনেক রকম নকশা শেখাতাম, তারপর একটা শাড়িতে নকশা তুলে দিয়ে বাড়ি পাঠিয়ে দিতাম। এভাবেই ওরা কাজ শুরু করলো। তারপর এই ওই করতে করতে- ওদের করার কাজগুলো হ্যাঁ। তারপর কি করতেন আপনি ঢাকাতে আমি পাঠাতেন? না, এই কাজটা আমাদের প্রফেসর আব্দুল্লাহ আবু সাইদকে নিশ্চয়ই আপনারা চেনেন। উনি আমাকে বলতেন যে আপা ব্যবসা করতে হবে, না করলে এটা টিকতে পারবে না। আমার কেন জানি ব্যবসার দিকে ঝুঁকি নাই। আমার কাজটা ছিল কাজ শেখানোর, শিখিয়ে দিয়েছি। ওরা কিন্তু কাজ করে খাচ্ছে এখন, অনেকেই বড় বড় দোকানপাট করেছে, ব্যবসা বাণিজ্য জুড়ে বসেছে। এটাতেই আমার প্রশান্তির কথা বললেন না, অবশ্যই, আমি অবশ্যই। এখানেই প্রশান্তি খুঁজে হ্যাঁ। পাই যে ওরা আমার কাছ থেকে শিখেছে কিন্তু নিজের পায়ে দাঁড়িয়েছে। হুম, তারপরে সদর হাসপাতালে যখন ঘুরতে থাকলাম, একটি ডায়াবেটিক পেশেন্ট নিয়ে আমি বারডেমে এসেছি 3 বার। তখন ওখানে মিনতি প্রভা চৌধুরী ছিলেন সমাজ কল্যাণ অফিসার, খুব ডার্ক সাইটে লেডি, খ্রিস্টান। তিনি আমাকে বললেন যে আপা কি করে এলেন এখানে বলেন তো, এই একটা রুগীকে 3 বার আনলেন, কি হয় আপনার? আমি বলছি, কিছু না, আমার প্রতিবেশী, এইটুকুই। কিন্তু এরকম অনেক রুগী নিয়ে আমি নানান জায়গায় দৌড়াই, পঙ্গুতে নিয়ে যাই, মেডিকেলে নিয়ে যাই, পিজিতে নিয়ে আসি, ময়মনসিং নিয়ে যাই। উনি অবাক হয়ে গেলেন আমার কথা শুনে, খোঁজে কেই কাজ আপনার? আমি বলি, হ্যাঁ এটাই আমার কাজ। আসলে উনি এরকম বললেন চলেন মানুষ মেজর জিয়া, আছে পৃথিবীতে। মেজর জিয়াল এয়ার খান স্যারের কাছে চলেন। অসাধারণ। তো গেলাম, তো উনি আমার ফ্যামিলি হিস্ট্রি শুনে বললেন যে আপনি একটা সেন্টার করেন না কেন শেরপুরে? তা আমি বললাম যে আমি তো ডাক্তার নই, কি করে করব? উনি হেসে দিলেন, বললেন যে কে বলেছে আপনাকে ডাক্তার হতে হবে? আপনি সংগঠক হবেন। এই তখন মাথায় ঢুকলো এটা, আচ্ছা, শুরু করে দিলাম। বাহ, আমার এই 97 থেকে আমার ডায়াবেটিস সমিতির পথ চলা, এখনও আমার এটা আছে। আমরা ইনডোর হাসপাতাল করছি। 94 সনে আরও একটা কাজ করেছি। সদর হাসপাতালে যখন রুগীদের জন্য যাই, একটি মেয়ে 6টা সন্তান হয়েছে, 7 নম্বর সন্তান জন্ম দেবে, অত্যন্ত দরিদ্র ঘরের। আহা, ডাক্তার রেফার করে দিয়েছে ময়মনসিং। কেন? লেডি ডাক্তারকে বললাম কি ব্যাপার আপা? তো উনি বললেন যে এত রক্ত শূন্যতা ভুগছেন, এখানে আমরা ডেলিভারি করাতে পারবো না, রক্তের দরকার, এখানে সে ব্যবস্থা নেই। হাত দিলাম রক্তের কাজে, একদম ধরে নিয়ে আসলাম। দেখি কারোর সঙ্গে, অনেকের সঙ্গেই বনলো, 11 জন ছেলেকে আনলাম, রক্ত গ্রুপিং করলাম, 7 জনের বেরোলো বি পজিটিভ, আচ্ছা। কিন্তু কেউ রক্ত দিল না। আমারও বি পজিটিভ, তা আমি ওকে রক্ত দিলাম। যখন বাহ। রক্তটা ড্র হচ্ছে, তখন সবাই দেখে আপা আপনি রক্ত দিচ্ছেন, মানে এই শেরপুরে শুরু হলো হসপিটালে রক্ত দেওয়ার দেয়া। কাজটা। এখন আমার সংগঠন এত বড় হয়েছে, আমার 36টা জেলায় আমার কাজ আছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বাংলাদেশ রক্ত সৈনিক ফাউন্ডেশন, এবং আমার 7,500 ব্লাড ডোনার আছে, আমাদের ওয়েবসাইটও আছে। অসাধারণ, অসাধারণ। এই এত বছর ধরে এখনো অসাধারণ। চলছে আমার আপনি প্রকৃত মনের প্রশান্তি করছেন এবং প্রকৃত মনের মানুষ। আপনি আসলে সমাজের বন্ধু। আপনার যে কত গল্প আছে, আমরা আজকে অনেক 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 সমৃদ্ধভাবে শুনবো ইনশাআল্লাহ। ধন্যবাদ রাজি আপু। আমি একটু চলে যাব নাজমিন আক্তার আপনার কাছে। ফিজিওথেরাপিস্ট, যশোর থেকে এসেছেন। কি করা হচ্ছে, কিভাবে এই সেক্টরে আসা হলো, আমাদেরকে একটু বলবেন। হ্যাঁ, এই সেক্টরে আসা একটা মজার ব্যাপার আছে। আমার ফিজিওথেরাপি সম্পর্কে কোনো জ্ঞানই ছিল না আগে। আচ্ছা, তো আমার এমনি ছোটবেলা থেকে ইচ্ছা ছিল এরকম যে সেনাবাহিনী বা নৌবাহিনী, এগুলো আমার একটা হবি টাইপের ছিল, এগুলাতে যাওয়ার। বাট অ্যাক্সিডেন্টলি আমি এখানে অ্যাডমিশন দেওয়ার পরে চান্স হয়েছে। অ্যাক্সিডেন্টালি? হ্যাঁ, আমার একেবারে ইচ্ছাই ছিল না। আচ্ছা, কি বাবা মার প্রেসারে? না, বাবা মা না, আমার কাজিনের জন্যই আসা মেইনলি। উনি আর কি উদ্যোগ নিয়ে আমাকে এখানে নিয়ে আসছে। তারপর এখানে আসলাম, স্টাডি করলাম। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আমি কিছুই বুঝি নাই, মানে এখানে যে মনের প্রশান্তিটা আমি তখনও পাই নাই। কিন্তু থার্ড ইয়ার বা আমি যখন শেষ করলাম স্টাডিটা, শেষ করার পরে যখন আমি পেশেন্ট দেখি, আমার পেশেন্টরা যখন আমার কাছে আসে, তাদেরকে আমি ট্রিটমেন্ট প্রডিউস করি,
তখন একটা জিনিস খেয়াল করি যে তারা আমার কাছে আসলেই মনের প্রশান্তিটা পায়। রোগ ও, কিন্তু আসলেই। আছেই একটা দিকে, সেটা তো রোগটা সত্যি। থাকেই, তারপরেও তাদের সাথে আমরা তার ভিতরে এভাবেই মিশে যাই আমি, যে তারা আমার কাছে আসলেই ভালো থাকে। আমার সব পেশেন্টরাই আমার কাছে আসলেই মনের একটা এটাই তো প্রশান্তি ডক্টর পায়। প্রেশার মানে হ্যাঁ, পেশার তো হ্যাঁ, মনে হয় এটা এটাই আমার সবচেয়ে খুব শান্তি। এখন রিসেন্টলি আমার এটা খুব বড় পাওয়া লাগে যে না ঠিক আছে আমি ভালো জায়গায় এসেছি। অবশ্যই। আমার সেনাবাহিনী নৌবাহিনী থেকে এটা আমার কাছে অনেক ভালো। একটা মানুষের কাছে যাই, তার খুব কাছে যেয়ে যখন আমি ট্রিটমেন্টটা দিই, তার রোগ সম্পর্কে প্লাস তার পারিবারিক, তার মনের মানে কষ্ট যেটা আছে সব কিছু আমার সাথে আসলে ফ্রিলি। আপনি এমন একটা হ্যাঁ, পেশাতে আছেন যে মানুষের মনের শান্তি হ্যাঁ, দেখে হ্যাঁ। তো সবচেয়ে বেশি নিজের শান্তি লাগে। মানুষকে আপনি শান্তি এনে হ্যাঁ, দিতে মানুষকে পারেন, এই- এর থেকে বড় আর কি এটাই হতে খুব পারে। ভালো লাগে আমরা যে- অনেক 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 আড্ডা দিব এবং অনেক ঠিক গল্প আছে। জানবো আপনার কাছ হ্যাঁ, থেকে। হ্যাঁ, অবশ্যই। আমি চলে যাব আমাদের আরেকজন অতিথি কাকলি সুলতানা, ওনার কাছে। আপনি একজন উদ্যোক্তা, এনজে সাজঘর বিউটি সেলুনের আপনি উদ্যোক্তা এবং নৃত্যশিল্পী। সৌন্দর্যের তো প্রসিদ্ধ, কিভাবে করে এত কিছু করা হলো, কিভাবে এই সেক্টরে আসলেন, আমাদেরকে একটু সংক্ষেপে বলবেন। আমি যেটা বলতে চাই যে প্রত্যেকটা নারী যদি মনে করে যে আমি আমাকে ওই জায়গায় দেখতে চাই বা আমি আমাকে কিছু একটা করতে চাই, তাহলে আমার মনে হয় নারীরা পারবে। কারণ নারীরা সব পারে। কারণ দেখা গিয়েছে যে আমরা ঘরে এবং বাহিরে কাজগুলো যেহেতু খুব সমান তালে করে যাই এবং ছেলেদের চেয়ে বরঞ্চ বেশি কাজ করি, তো আমরা প্রত্যেকটা নারীর মধ্যে এই সুপ্ত ব্যাপারটা থাকেই। শুধুমাত্র তাদের চাওয়াটার মানে কমতি থাকে যে আমি কিছু করতে চাই। অনেক নারীরাই আছে যে তারা মানে বের হয়ে আসছে এটার মধ্যে থেকে, তারা অনেক কিছু করেছে এবং সমাজে দেখা যাচ্ছে পুরুষদের চেয়ে বেশি কাজ করছে। তো আমি ছোটবেলা থেকে এরকমই বাবাকে দেখতাম যে অনেক হচ্ছে আমার বাবা বিশেষ করে আম্মুকে অনেক প্রেশার ক্রিয়েট করতো, সব কাজে খুবই হচ্ছে গোছালো চেত আর কি, মানে আর্মি শাসন বলতে পারেন। তো তখন আমি ভাবতাম যে পুরুষরা বোধহয় এরকমই হয়, আমি বড় হয়ে যদি বিয়ে করি আমাকেও বোধহয় এভাবে কেউ একজন ডিরেকশন দিবে, আমি বোধহয় সবসময় তার পুতুলের মতো করে বোধহয় তাকে তার মতো করে চলতে হবে। তো ভাবলাম যে না, এভাবে তো আসলে হবে না, আমি এমন একটা আইডেন্টিটি তৈরি করব আমাকে নিয়ে যাতে কোনো পুরুষ আমাকে যেন শাসন করতে না পারে। হ্যাঁ, অবশ্যই আমরা সংসার করব, সমাজের যেই প্রসিডিউরগুলো আছে, বাচ্চা সংসার এগুলো মেনটেন করব, কিন্তু আমি এমন একটা অ্যাসেট হব যেন আমাকে এভাবে কেউ শাসন না করতে পারে। বাহ। তারপর থেকেই আমার নাচ শেখা, থিয়েটার, লিটল থিয়েটারে মেয়ে ছিলাম। তারপরে আমার বেড়ে ওঠা কলকাতায়, আমি পড়াশোনা করেছি এবং বিভিন্ন মানে দেশ ছেড়েও দেশের বিভিন্ন জায়গায় আমি কোর্স করেছি অনেক। তারপরে আমি দীর্ঘ 12 বছর হলো আমার একটা বিউটি স্যালুন আছে। বাহ। ওখানে আমি প্রায় 40 জনের মতো কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। বিশাল ব্যাপার। তো কোথায় আপনার আলহামদুলিল্লাহ আমি সেলুনটা? চাই এটা কোথায়? জি সেলুনটা বনশ্রীতে, সাজঘর বনশ্রী। সবাই চিনে। আচ্ছা, আচ্ছা। তো আমি চাই যে আরও অনেক নারীর কর্মসংস্থান করতে। আমি সেই সব নারীকে খুবই প্রায়োরিটি দেই যারা সমাজ থেকে একটু পিছিয়ে আছে বা যাদের হাজবেন্ডের সমস্যা আছে। আমার কাছে অনেক মেয়ে আছে, 40টা মেয়ের মধ্যে প্রায় 39টা মেয়েই এরকম আছে যে যারা স্বামীর কাছ থেকে বিতাড়িত, খুব অভাবে আছে, খারাপ আছে তারা। আমি সেসব নারীদের কাছে আছি এবং সাথে আছি। আমি আরও চাই যে অনেক নারীর কর্মসংস্থান করতে, বাহ। যদি আল্লাহ সহায় থাকেন। খুব সুন্দর, এই তো খুব এটাই। সুন্দর, খুব সুন্দর কাকুলি আপু, মানে অসাধারণ। আপনিও তো মানে আপনার প্রথমত হচ্ছে আপনার মনের শান্তি, হ্যাঁ আপনি নিজেকে সেভাবে করে স্ট্যাবলিশ করতে চেয়েছেন যে একদম পুরুষ শাসিত সমাজের মধ্যে আপনি আপনার নিজেকে আলাদাই রাখবেন। আপনি নিজেকে প্রসিদ্ধ করেছেন, সেখানে আপনার শান্তি। এরপর নিজের একটা উদ্যোগে 12 বছর ধরে আপনি একটা বিউটি স্যালুন কন্টিনিউ করছেন, সেটা তো একটা বিশাল ব্যাপার। পাশাপাশি আপনি আবার নাচের আপনি জি, আমার নাচের স্কুল আছে, নাচের বাংলাদেশে স্কুলও 3টা। আছে। জি, 3টা নাচের স্কুল। ওরে নিত্যঝঙ্কা বাপরে। স্কুলের ওনার আমি। আচ্ছা। তো আমি থিয়েটারও কর্মী আর কি। আমার নাগরিক নাট্যাঙ্গনের 4টা প্রোডাকশনে আমি কাজ করি। তো অভিনয় করেছি, উপস্থাপনা করেছি, সব কিছুই করেছি। একটা কাজে করেছি যে আমাকে যেন কোনো পুরুষ মানে ডমিনেট না করতে পারে এবং আমি কারো যেন শাসন না শুনতে হয়। হ্যাঁ, আমি অবশ্যই উশৃঙ্খল হব না,
কিন্তু আমাকে যেন কেউ ডায়াল না করতে পারে। দ্যাটস ওয়াই আমি চাই যে কোনো নারীকে যেন কেউ এভাবে মানে দমিয়ে না রাখে। আপনার ছোটবেলার যে ফিয়ারটা সেটা আপনাকে আসলে সংগ্রামী করে তুলেছে এবং সেটা পজিটিভ সাইডে নিয়ে Yes, গেছে। yes, আমার বাবা মানে আসলেই। আমার আই অফিসার হোপ ছিলেন তো right? আই এম শিওর এখন আপনার বাবা আপনাকে নিয়ে অনেক প্রাউড ফিল জি, করেন। উনি যদি করে। দেখে থাকেন না আপনাকে উনি অনেক তখনই অবশ্যই। বলেছিল যে অবশ্যই। আমরা যখন বলতাম যে বাবা আপনি এরকম করেন, তো আমাদেরকে কেউ যদি করে তো বলছে তোমরা এরকম হবে না, তোমরা অনেক এস্টাবলিশড হবে, তোমাদেরকে অনেক বড় করব, অনেক সুন্দর। আমার বাবা সুন্দর। অফিসার ছিলেন, জেলা অফিসার ছিলেন। আমার মা হাউস ওয়াইফ, ওনাকে কোনো চাকরি করতে দেওয়া হয়নি, কিন্তু দেখতাম যে বাবা আমাদের সাথে খুব ভালো ব্যবহার করতো, কিন্তু মার সাথে তেমন একটা ভালো ব্যবহার করতো না। এই জন্য এই থেকেই কিন্তু আমার মানে বড় খুব হওয়ার একটা সুন্দর কাকুলি সুলতানা, সরল মনের ছোটবেলা থেকে সব কথা সুন্দর আমাদের সাথে শেয়ার করলেন। আসলে সরল মনেই দেখে আপনি মনের প্রশান্তি আনতে পারেন এবং অন্যদের মধ্যেও শান্তিটা ছড়িয়ে দিতে পারছেন। দর্শক দেখতেই পাচ্ছেন তিনজন চমৎকার অতিথি এসেছেন যারা স্ব জায়গায় এত সুন্দর কাজ করে যাচ্ছেন, মানুষের জন্য কাজ করে যাচ্ছেন, মানুষকে শান্তি দিচ্ছেন, নিজেরা শান্তি আছেন। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, এখনই ফিরবো, অনেক মজার মজার গল্প ওনাদের কাছ থেকে শুনবো, ওনাদের জীবন থেকে। ছোট্ট একটা বিরতি নিয়ে এখনই ফিরছি। দর্শক সবাইকে আরও একবার শুভেচ্ছা আমাদের নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডায়। তিনজন অসাধারণ অতিথি আছেন এবং তাদের সাথে কথা বলছিলাম। রাজিয়া সামাদ আপুর কাছে যাব। নিজের প্রশান্তির জন্য কি কি করা হয়? অবশ্যই অনেক কিছু করছেন, তারপরও মানে কোন একটা উল্লেখযোগ্য ঘটনা আমাদেরকে বলবেন যেটা করার পর আসলেই মনে হয়েছিল যে আমার জীবন সার্থক, আমি এই জিনিসটা করতে পেরে। না, তবে আমার একটা অনুসন্ধান ছিল যে মেয়েরা আত্মপরিচয়ে বাঁচবে, এরকম একটা প্রত্যাশা ছিল আমার জীবনে। যে বাবা যখন থাকবে না, স্বামী নেই, তারপরে মানুষ ছেলে নির্ভর হয়ে পড়ে, আমার সেখান থেকে আমাকে নিজেকে বের করে নিয়ে আসতে হবে। তো সেজন্যই সেটাও একটা প্রত্যাশা ছিল। আর নিজের দেশে যখন গেছি, নিজের জন্মভূমিতে, তো অন্যরকম একটা আনন্দ যুক্ত হয় কাজের মধ্যে। যে আমাকে আমি হয়তো চিনতে পারছি না, ওরা তো চিনতে পারছে কার মেয়ে। আমার বাবা ব্রিটিশ আমলে রাজনীতিবিদ ছিলেন, একদম 37-এ MLA ছিলেন উনি, চিফ হুইপ ছিলেন, পার্লামেন্টারি সেক্রেটারি ছিলেন, মন্ত্রীও ছিলেন। তখন সবাই চেনে আমার বাবাকে, কিন্তু আমি তো চিনতে পারি। যখন কেউ বলে, আমার একটা স্মৃতি আছে আমার, সেটা মনে হলে আমার এখনো গায়ে লোম দাঁড়িয়ে যায়। আমাদের বাড়ির দরজাটা তো বহুদিন বন্ধ ছিল। আপনার বাবার নাম কি ছিল? ফজলুর রহমান, খান বাহাদুর ফজলুর রহমান আর কি। ওখানে তার নামে একটা পাবলিক লাইব্রেরি আছে শেরপুরে। অনেক দিন পরে আমাদের বাড়ির দরজাটা খুলেছে, তো অনেকেই রাস্তায় কৌতূহল দৃষ্টিতে তাকায়, বাড়িটা কি ভাড়া হয়ে গেল না কি, কেউ এই বাড়ির কেউ এলো। তো একদিন একটি বয়স্ক লোক বাড়িতে আমাদের দরজায় নক করেছে, তো আমি খুলেছি। তো বুড়ো মানুষ আমার মুখের দিকে তাকিয়ে আছে, বলে কি, ও পুরি বাড়িটা কি ভাড়া দিল? খান বাহাদুরের পুরি কি ভাড়া দিল নাকি নাকি কে আইলো বাড়িতে? আমি বললাম, না, আমি খান বাহাদুরের মেয়ে। তুমি? কি যে খুশি আমি, মানে তার চোখে মুখে এত আনন্দ যে আমাকে 2 হাত আমার মাথায় বোলাতে থাকলো। আমার চোখে পানি চলে আসছে যে আমি যাকে চিনি না তার প্রতি, সে আমার প্রতি এতখানি স্নেহপ্রবণ হবে, এটা আমার ধারণার বাইরে ছিল। তখনই কেমন যেন যুক্ত হয়ে গেলাম, লোকটি আমার আত্মার আত্মীয় হয়ে গেল। আমি যতদিন লোকটি বেঁচে ছিলেন আমি তার বাড়িতে গেছি, তার চিকিৎসার ব্যবস্থা করার যা দরকার আমি পাশে থাকবার চেষ্টা করেছি। এইটা একটা আমাকে খুব আনন্দ দেয় যখন এরকম ভাবে যুক্ত হয়ে যায় মানুষের সঙ্গে মনের দিক থেকে। তখন মনে হয় স্বর্গটা এখানেই নেমে আসলো। হ্যাঁ, তো 90 সনে তো গেলাম শেরপুরে। 92 সনে ওয়াহিদুল হক, আপনারা হয়তো চেনেন না তাকে, এখন এই জেনারেশন হয়তো চিনবে না, ছায়ানট তার হাতেই তৈরি। সঞ্জিদা খাতুনের হাজবেন্ড ছিলেন উনি একদল ছেলে মেয়ে নিয়ে উপস্থিত। কেমন করে বাড়ি খুঁজে পেলেন? পেয়ে গেলাম, ওনার এই উত্তর ছিল। তো বললেন যে তুমি তো এলে, এবার আমাদের আসার ব্যবস্থা করো।
আচ্ছা, আমি বলি আমি কি করব, বলে রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ একটা সেন্টার করো শেরপুরে। বাহ, তারপর তখন আমি করে এখানে ফেললেন? গান করে কে আমি জানি না, আমার মেয়ে ভালো গান করতো, আচ্ছা, আচ্ছা। মেয়ে তাদের ছাত্রী, এখনো কয়জন গান ছেলে করে। মেয়ে আপনার? হ্যাঁ, কয়জন সন্তান আপনার? আমার পেটে ধরেছে 2টো, পেলেছে আরো 3টা, আমি মাশাআল্লাহ। 5জন সন্তান বলি সবাইকে। কয়জন ছেলে কয়জন মেয়ে? মেয়ে ছেলে একটি, আর আচ্ছা। সবই মেয়ে। মাশাআল্লাহ। যাই হোক, ওয়াহিদ ভাইয়ের সঙ্গে হাত ধরে হাঁটতে শুরু করলাম শেরপুর শহরে। এখানে কে গান করে খুঁজতে খুঁজতে বের করলাম, একটা কমিটি করলাম। 92 সনে রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের যাত্রা শুরু হলো, সভাপতি আমি। মাশাআল্লাহ। আমি এখনো রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে যুক্ত আছি, আচ্ছা, আচ্ছা। ছায়ানটের সঙ্গে যুক্ত আছি, মানে আসি মিটিং টিটিং হলে আসি, দেখি আমাদের ওখানে মেয়েদের গানের আপনার কি কখনো গান প্রশিক্ষণ হয়। চর্চা করা আমি হয়েছিল? গান করি না, তবে আমরা সঙ্গীত প্রিয় মানুষ, আমরা সংস্কৃতিবান মানুষ বলে মনে করি। শুধু গান তো সংস্কৃতি নয়, একদমই না, একদমই জীবনটা না। যদি সংস্কৃতির অবশ্যই। মধ্যে ময় হয় তখন সবকিছুই তার মধ্যে ধরে রাখা যায় আর কি। আমিও মনে করি যে আমি রবীন্দ্রনাথকে যদি না জানতাম তাহলে আমার জীবনটাকে আমি জানতে পারতাম না। তার কতগুলো গান আমাকে খুব আপ্লুত করে। সবারে বাসে ভালো, নইলে মনের কালো ঘুঁজবে না রে, এটি আমাকে অনেক দূরে নিয়ে যায়, আসলে অনেক দূর হাঁটাতে শেখায়। আরও কিছু আছে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। এইসব বাণী, রবীন্দ্রনাথের গান কিন্তু বাণী নির্ভর গান, হ্যাঁ হ্যাঁ, গান। একদম একদম গানটা পছন্দ করি কিন্তু বাণীটা আরো বেশি পছন্দ অনেক করি। বেশি গভীর। আমার যখন মন খারাপ হয় আমি রবীন্দ্রনাথের গান বা কবিতা নিয়ে বসি। আমি কিন্তু এখনো আবৃত্তি করি, শেরপুরে তাই? আবৃত্তি করি। হ্যাঁ, আজকে কিন্তু আপনার এখন আবৃত্তি অনুষ্ঠানে শুনবো। কোনো এমন কোনো অনুষ্ঠান যায় না যেখানে আমার একটা আবৃত্তি থাকে আজকে না। আপনার আবৃত্তি অবশ্যই আমরা শুনবো। কোথা তবে থেকে? রাজি আপার সাথে কথা বলতে বলতে আমরা আসলে একটুকু আপনার কাছ থেকে জানলাম যে অবশ্যই মানব সেবা তো আপনার ধর্ম, এটা তো করছেনই, কিন্তু যেটা বললাম যে মনের শান্তির জন্য যে আপনি রবি ঠাকুরের গান শুনেন এবং সংস্কৃতি চর্চাটা যে করেন, সেটা কিন্তু একটা নিজের জন্য শান্তির জায়গা, এবং আপনি একেবারে, আপনার নিজের জন্য সেই একেবারে। জায়গাটা আলাদা করে কিন্তু রেখে দিয়েছেন, সেটার জন্য আপনি যখন কাজ করে মুষলধারে বৃষ্টি যাচ্ছেন। পড়ছে আমি বসে রবীন্দ্রনাথের কবিতা পড়ছি। বাহ, এর চেয়ে আর ভালো কিছু লাগে না জীবনে। শিল্পকর্মকে আপনি আপনার সঙ্গী করে ফেলেছেন, যেমন করে মানে মানব সেবা সঙ্গী করে দিয়েছেন, সেরকম শিল্পকর্মকেও আপনি আপনার আরেকটা জায়গা দিয়ে দিয়েছেন। খুব সুন্দর, খুব সুন্দর। নাজনীন আক্তার, আপনার কাছে চলে যাব। অনেক সময় দেখা যায় যে দায়বদ্ধতা থেকে আমাদের অনেক কাজ করতে হয়, হ্যাঁ, সেটা অনেক সময় আমাদেরকে বিব্রত করে, কিন্তু তখন সেক্ষেত্রে আপনি নিজের শান্তিটাকে কিভাবে, মানে প্রায়োরিটি কি শান্তিটাকে দেন নাকি দায়বদ্ধতার জন্য সেটা করে নিই? হ্যাঁ, আমার মনে খুব অশান্তি হচ্ছে, আমি এটা করতে চাচ্ছি না, কিন্তু কোনটাকে আগে বেশি প্রায়োরিটি দেন, যে দায়বদ্ধতাটাকে নাকি নিজের শান্তিটা? না, নিজের শান্তিটাকেই দিই, আর দায়বদ্ধতা ওরকম থাকে না। আমি আমার কাজটাকে প্রচুর ভালোবাসি, যার জন্য আমার একটু প্রেশার গেলেও যখন একটা পেশেন্ট আসে, তো উনি তো খুব অসুস্থ থাকা অবস্থায় আসে, তখন আর আমার কাছে দায়বদ্ধতাটা আটকায় না। নিজের প্রশান্তি থেকেই আমি তাকে ট্রিটমেন্টটা দিই, আর তখন ওই প্রশান্তিটাই কাজ করে, কোনো দায়বদ্ধতা তখন আর কাজ করে না। না, তারপর আমি যেরকম আপনাকে আরেকটু সহজ করে হ্যাঁ, যদি হ্যাঁ। বলি, যে অনেক সময় হয় না যে কোনো একটা প্রোগ্রাম অথবা এমন কিছু আপনার যেটা অ্যাটেন্ড করতে হচ্ছে যেখানে আপনার একদম ইচ্ছা করছে না, অন্যথায় হ্যাঁ আপনি কাজেই হয়তো শান্তি পাচ্ছেন, তো আপনার কাজে যেতে ইচ্ছা করছে, কিন্তু এটা হয়তো কাজের বিষয়ও বিষয় না, না। হ্যাঁ, হ্যাঁ। তো আপনি যেটাতে শান্তি পাচ্ছেন সেটা না করে হয়তো অন্য কিছু আপনার করতে হচ্ছে, এমন কি কখনো? এরকম হলে অবশ্যই করি, যে সেখানেও আমার প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করা মানে শান্তিটা দরকার। আপনি খুঁজে নেন, হ্যাঁ, হ্যাঁ, যেখানেই ওখানে থাকেন যেই আপনার? আমি আমার শান্তিটা খুঁজে নিই, ওই দায়বদ্ধতার ভিতর থেকেই, যে ওখানে অ্যাটেন্ড করলে আমার সাথে চারপাশের মানুষগুলোও শান্তি পাবে, তাদের সাথে কথা বললে অবশ্যই আমিও শান্তি পাবো, আর সেভাবেই আমি শান্তিটা খুঁজে নিই। আমি মেইনলি আমার কাজের ভিতরেই এবং চারপাশে সব কিছুতেই শান্তি নিয়েই কাজটা করি। বাহ। কোথাও ঘুরতে যাওয়া বা কিছু করা, যেখানে আমার যেভাবে ভালো লাগে আমি সেভাবেই যাই, কোনো দায়বদ্ধতা তেমন একটা রাখি না, খুব কম। কাকুলি সুলতানা, আপনার কাছে চলে যাব। নিজের প্রশান্তির জন্য কি কি করা হয়? হ্যাঁ, অনেক কিছু করছেন, বিউটিশিয়ান, নাচের, বা তারপরে যেরকম আমরা রাজিয়াপুর কাছ থেকে শুনলাম যে ওনার গোপন তথ্যটা, যে আসলে রবি ঠাকুর ওনাকে যেই শান্তিটা দেন, তো আপনার নিজের শান্তির জন্য, তার মধ্যে বললেন যে 2টা বাচ্চা হয়েছে, 6 মাস হয়েছে আপনার বাচ্চা, তো প্রেগনেন্সি ট্যান্ট্রাম যেটা বলে সেটা তো আছেই, হ্যাঁ, নিজের শান্তির জন্য কি করা হয়? একটা সময় বেছে নেন নাকি কি করা হয় যে না আমি এখন আমার জন্য কি করা হয়? আচ্ছা,
প্রথমে বলে নিচ্ছি, আমাকে অনেকেই বলে যে আচ্ছা তুমি তো একটা প্রতিষ্ঠিত বিজনেস ওনার, তারপরে হচ্ছে তুমি নাচ জানো, তোমার নাচের স্কুল আছে, তুমি থিয়েটার করো, তুমি মানে নাটক করছো, তো সবার সাথে এভাবে মেশো কেন? আমার হয় কি একদম একটা আহ, মানে খুব গরিব, খুব মানে খুব খারাপ আছে, খুব খারাপ বাসা, খুব খারাপ মানে হয় না যে সমাজে যাদেরকে একদম নিচু লেভেলে দেখা হয়, আমি না তাদের বাসায়ও চলে যাই, অনেক সময় তাদেরকে ডেকে নিয়ে আসি, গল্প করি। মানে আমার কাছে খুব শান্তি লাগে, কাজের বাইরে বলছি এটা, যে আমার খুব প্রশান্তি লাগে যে আমি তাদের সাথে কথা বলি, তাদের দুঃখ শুনি, ভালো লাগে আমার এইসব। তো অনেকেই আমাকে দেখে বলে যে আচ্ছা ওর সাথে কথা বলার কি দরকার, ও তো একটা খারাপ মেয়ে, ওর সাথে কেন আপনি মিশলেন? তো আমি বললাম খারাপ ভালো তো ওটা বুঝতেছি না, আমি তো বুঝতেছি যে উনি হচ্ছে মানুষ, উনি হচ্ছে মানে মানুষ, একটা আল্লাহর সৃষ্টি মানুষ। তো সে খারাপ হতে পারে, ভালো হতে পারে, গরিব হতে পারে, বড়লোক হতে পারে, সে যেমনই থাকুক না কেন, আমার মানুষের সাথে মিশতে ভীষণ শান্তি লাগে। মানে মানুষের কথা শুনতে, আমার কথা মানুষকে বলতে আমি ভীষণ মানে ভালো লাগে আমার। আমি যখন একা থাকি কাউকে ডেকে নিয়ে আসি, বসে বসে গল্প করি যে তোর দুঃখ কি বলতো, তুই কি করতে চাস। আমার কাজের যারা হ্যান্ডমেড আছে, যারা আমার বেবি সিটার আছে, আমি অনেক সময় ডেকে বলি আচ্ছা বলতো তুই চুপ করে বসে থাকিস কেন, অনেক সময় মন খারাপ করে থাকিস কেন। বলে ম্যাডাম আপনি কখন দেখলেন? আমি বলি হ্যাঁ আমি দেখতে পেয়েছি, তুই বল না কি হয়েছে তোর। মানে আমি জানতে চাই যে তাদের মনের কষ্ট কি, আমি এইটা শুনে শান্তি পাই। মানে আমার খুব ভালো লাগে মানুষের মনের কথা শুনতে। এরকম এরকম মানুষ তো খুবই আসলে সবাই সবাই চায় এরকম একটা ফ্রেন্ড পেতে, যে মনের কথা শুনতে এবং যাবে, আপনি মনের কথা আপনি জানেন না share আমার করা যত যাবে। ক্লায়েন্ট আছে আলহামদুলিল্লাহ 12 বছর ধরে আমি হোল্ড করছি আমার প্রতিষ্ঠানকে, আমার প্রত্যেকটা ক্লায়েন্ট আমাকে এত ভালোবাসে যে তাদের ঘরের সব কথা আমাকে এসে বলে, বান্ধবীর মতো বলে। আপনিও যেরকম সরল মনে আপনার সব কথা share করতেছেন। বলে দেন, সেভাবেই শেয়ারটা হয়, খুব সুন্দর। তো ওরা আমাকে সব বলে মনে হয় যে খুব মুক্তি পেলো, এবং আমাকে বলে যে আমার আমার হাজবেন্ড না থাকলে বা আমার বয়ফ্রেন্ড না থাকলে আমি আপনার বাসায় এসে থাকতাম। মানে এরকম একটা মানে আত্মীয় হয়ে যায়, একদম মনের আত্মার আত্মীয় যেটাকে বলে। ওনার সাথে কিন্তু আমার তেমন কোনো রিলেশন নাই, বা ওনার সাথে যে আমি খুব গিফট করছি ওনাকে বা খাওয়াচ্ছি ওনাকে তা না, কিন্তু আমি ওনার সাথে গল্প করি, তখন উনি আমার এত প্রেমে পড়ে যাবে, আমি ওনার এত প্রেমে পড়ে যাই যে আত্মার একটা সম্পর্ক তৈরি হয়। এটাতে আমার বেশ ভালো লাগে, মানে মনে হয় যে আমি একটা মানুষ। আপনি আমার আসলে খুব ভালো আসলে লাগছে। বন্ধুত্ব সুলভ একজন মানুষ, এবং এটাই আপনার সবচেয়ে বড় পরিচয় আসলে, যে আপনি খুব বেশি বন্ধুত্ব সুলভ। Thank you. খুব সুন্দর। দর্শক, আমাদের জুমের ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিন্তু দেওয়া আছে স্ক্রিনে, আপনারা কিন্তু সরাসরি সংযুক্ত হতে পারেন, এবং অনেকে কিন্তু অলরেডি যুক্ত হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি নাজিয়া আপু আছেন, আমাদের নার্গিস আপু আছেন, রাশিদা আপু আছেন, মুক্তি আপু আছেন, সবাই আমাদের সাথে জয়েন করেছেন, এবং আরও আপুরা জয়েন করবেন। আপনারাও কিন্তু সরাসরি সংযুক্ত হতে পারেন। আপুরা থ্যাংক ইউ সো মাচ, আপনারা জয়েন করেছেন। আমরা আপনাদের কাছে এখনই ফেরত আসবো, একটা ছোট্ট বিরতির পর আপনাদের কাছে ফেরত আসছি। দর্শক কোথাও যাবেন না, একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। দর্শক, চলছে আমাদের আড্ডা, চমৎকার আড্ডা চলছে চমৎকার তিনজন মানুষের সাথে, এবং আপনারা আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারেন স্ক্রিনে দেওয়া জুমের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। আমাদের পছন্দের আপুরাও জয়েন করে ফেলেছেন। আমি দেখতে পাচ্ছি নাজিয়াপুর কাছে চলে যাব আগে। নাজিয়াপু, আমরা আজকে খুব সুন্দর একটা বিষয় নিয়ে আড্ডা দিচ্ছি, অন্তরের শান্তির মধ্যে প্রশান্তি, এবং দেখতেই পাচ্ছেন আমাদের সাথে অতিথিরা এসেছেন, তাদের এক একজনের জীবন কাহিনী শুনছি। রাজিয়াপুর জীবন কাহিনী তো আমাদের কাছে একটা খুব খুব ইন্সপায়ারিং। আপনি এই বিষয়ে কি বলবেন আমার আপনার ভীষণ অন্তরের শান্তির ভীষণ জন্য? খুব হ্যাঁ, আমি রাজিয়া আপার কথায় আমি একদম মনোমুগ্ধ হয়ে যাচ্ছি যে আপনি ওয়াহিদুল হক স্যার আর সঞ্জিদা আপার এত সান্নিধ্যে এসেছেন। আমি যখন ছায়ানটে গান শিখতাম, এই সঞ্জিদা আপা, ওয়াহিদুল হক স্যার, অপলাদি, মৃদুলদা, এদের সাথে এদের কাছেই আমার গান শেখা। তো আমি এই মানুষগুলোকে খুব কাছে থেকে দেখেছি আমার ছোটবেলায়। তাদের যে একটা আম, আম, একটা যে তাদের ছায়া পড়ে মানুষের ওপরে, এটা আপনাকে দেখেই আমি বুঝতে পারছি। আর আমার চিন্তা চেতনা কিন্তু অনেকখানি প্রভাবিত হয়েছে ওনাদের সেই ছায়া থেকে।
এখন জীবনে সেইটাকে কতটুকু নিতে পেরেছি সেটা জানি না। আজকের টপিকে যে আমাকে রেজওয়ানা প্রশ্ন করলে যে হ্যাঁ, প্রশান্তি, এই রাজি আপার মতো মানুষের, ভালো মনের মানুষ, তাদের কথা শুনেও কিন্তু আমি খুব প্রশান্তি পাই। এই কারণেই কিন্তু আমার এখানে আসা। আমি বাকি দুইজন অতিথিদের কথাও বলছি, তারাও খুব সুন্দর করে কথা বলছে, কিন্তু রাজি আপার যেমন জীবনের অভিজ্ঞতা ভিন্ন, জীবনের যাত্রাটা আমাদের যাত্রা থেকে আরেকটু ভিন্ন, ওনার মানসিকতাটা ভিন্ন, এটা আমাকে খুব প্রশান্তি দিচ্ছে। আর আমার নিজের প্রশান্তির জন্য আমি গান শুনতে পছন্দ করি, গান গুনগুন করি। আর বৃষ্টির দিন আমার ভীষণ ভালো লাগে। বৃষ্টি যখন হয় আমি কাজ বন্ধ করে আমি আমার ব্যাকইয়ার্ডে জানালার, আমার যে প্যাটিও আছে ওখানে আমি বাইরে যাই না, মানে ঘর থেকেই আমি দরজাটা খুলে বৃষ্টিটাকে এনজয় করি অনেক বেশি। আমার বৃষ্টি খুব পছন্দ। আর আম, খুব ভালো লাগে। আমার ব্যাকইয়ার্ডে অনেক বড় বড় গাছ আছে, সেই গাছগুলো বৃষ্টির সময় যে একটা নতুন পরিষ্কার একটা প্রশান্তি পাচ্ছে, মনে হচ্ছে সেভাবে যে গাছটা ধুয়ে যাচ্ছে, আমার মনটাও বৃষ্টির পানিতে ধুয়ে যাচ্ছে। সেই প্রশান্তি আমি প্রকৃতি থেকে নেওয়ার চেষ্টা করি। আর টেকনোলজির যুগে তো নেক্সাস আমাদেরকে অন্যরকম একটা প্রশান্তি দেয়, যা অচেনা সব আপুদের, দূর দেশ থেকে যেসব আপারা এখানে জয়েন করেন তাদের সাথে পরিচয় হচ্ছে তোমাদের সাথে, আর আমার সম্মানিত অতিথি যারা জয়েন করেন তাদের সাথে কথা হচ্ছে, এটা আরেক ধরনের প্রশান্তি। আসলে এই আসলে ধন্যবাদ নাজিয়া আপু। রাশিদ আপুর কাছে চলে যাব। রাশিদ আপু কানাডা থেকে জয়েন করেছেন, নাজিয়া আপু জয়েন করেছিলেন আমেরিকা থেকে। রাশিদ আপুর কাছে চলে যাব। রাশিদ আপু, খুব সুন্দর আড্ডা দিচ্ছি আমরা, অন্তরের শান্তির মধ্যেই প্রশান্তি। আপনার অন্তরের শান্তির প্রশান্তিটা কিভাবে আনেন, কিভাবে আমাদেরকে বলবেন, আমাদের সাথে শেয়ার করবেন? একটু আনমিউট করতে হবে রাশিদ আপু। জি জি, আসসালামু আলাইকুম সবাইকে। কানাডা থেকে স্নিগ্ধ শীতল শুভ সকাল জানাচ্ছি। আমি খুব ভালো লাগছে সকালবেলা উঠেই নেক্সাস লেডিস ক্লাবের সবাইকে দেখে এমনিতেই প্রশান্তি এসে গেছে, খুবই ভালো লাগছে। আর রাজি আপার কথা তো শুনলাম, শুনে আমি 2 পায়ে গিয়েছিলাম, এখন তো 4 পায়ে গিয়ে যাব। আমার মনোবল এখন দ্রুত গতিতে স্পিডে বেড়ে যাবে। সত্যি মানে উনি, হ্যাঁ, উনি তখনকার দিনে যেভাবে এগিয়েছেন, আমারটা আসলে যাত্রাটা এইভাবেই। আমি যখন কানাডাতে এসেছি তখন আসলে আমাদের এখানকার সিভিক সেন্টার একটা হসপিটাল আছে, ওখানে আমি এইরকমই ভলেন্টিয়ারের জব নিয়েছি। আচ্ছা তারপরে খুঁজে খুঁজে বৃদ্ধাশ্রম গুলা, ওল্ড এজ হোম গুলা বের করলাম। ওখানে গিয়ে শুনলাম যে ওখানে হারাম হালাল খাওয়ার একটা সুবিধা অসুবিধা আছে, যার জন্য অনেক মুসলিম আছে বিভিন্ন দেশের, বাংলাদেশিও ছিল, তারা অনেকেই খেতে পারছে না, খাওয়ায় কষ্ট করছেন, যেহেতু হারাম হালালের ব্যাপারটা আছে। তো একজনের জন্য উনি লাল শাক খেতে চেয়েছেন, তো তখন আমার ব্যাকইয়ার্ডে লাল শাক হয়েছিল। আমি যখন লাল শাক নিয়ে গেছি এবং রান্না বান্না করে নিয়ে গেছি, ওনারা যখন খেলেন, খাওয়ার পর যে ওনার একটা তৃপ্তি, বাহ মানে ওটা দেখে তখন আমার মনে হলো যে আমার কানাডা আসাটা সার্থক হয়েছে, কারণ ওদের পাশে আমি দাঁড়াতে পেরেছি। আমার ঠিক রেজি আপার মতোই আমার জার্নিটা। আমি এই যে মানব সেবা থেকেই শুরু, যেহেতু আমার হাজবেন্ড আমার বিয়ের কিছুদিন পর থেকেই বাহিরে, তো তারপর থেকে আমি খুঁজে এনেছি বাংলাদেশে থাকা অবস্থায়, যেটা এখনো বাংলাদেশে শুরু হয়নি। আমি চাচ্ছি ভলেন্টিয়ারিংটা হোক বাংলাদেশে। তো আমি তখন থেকে এই বাংলাদেশ ডায়াবেটিস হসপিটাল, পঙ্গু হসপিটাল, ন্যাশনাল হসপিটাল, এসব জায়গায় যে আমি অনেকের পাশে ছিলাম, সেবা করেছি। যাদের ছেলে নাই, যাদের কাছে কেউ থাকার মতো না, সেই জার্নি থেকে অভিজ্ঞতা হওয়াতে কানাডায় এসেও আমি আবার সেই হসপিটাল ভলেন্টিয়ার, ওল্ড এজ হোম, অনাথ আশ্রম, এইসব জায়গায় করছি। আর এখন রাজি আপাকে থ্যাংক ইউ সো মাচ, উনি শেয়ার করেছেন। মানে আমার এত ভালো লাগছে, আমি এতটা উৎসাহিত হয়েছি যে আমার মনে হয় আমি কালকে থেকে আবার দ্রুত গতিতে শুরু করব সেরকম কাজ, যেন ওনার মতো কোনো পদক্ষেপ, কোনো কিছু আমি রেখে যেতে পারি। খুব সুন্দর, খুব সুন্দর আসলে। রাশিদ আপু ধন্যবাদ। মরিয়ম আপুর কাছে চলে যাব। মরিয়ম আপু, আপনি কিছু শেয়ার করতে চান আমাদের আজকের অতিথিদের সাথে? শুভ সন্ধ্যা সবাইকে, সালাম শুভেচ্ছা। রেজি আপার কথা শুনলাম, আসলে খুবই ভালো লাগার একটা বিষয়, অনেক কিছু জানা শোনা শেখার আছে। আপনারা সবাই ভালো আছেন? হ্যাঁ, আত্মার শান্তি, নিজের মনের শান্তি,
শান্তি থেকেই প্রশান্তি আসে, এটা আমাদের, আমরা ভালো কাজে শান্তি পাই। এবং সারাদিন সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, এরকম আমরা সকাল থেকে যদি একটা ভালো কাজ করে দিনটা শুরু করি, মানুষের উপকারে আসি, সেটা তো খুবই ভালো হবে। আমি সারা জীবনে অবশ্যই। মানুষের উপকার করার অনেক চেষ্টা করেছি, কর্মজীবনে এবং আমার বাস্তবে আমার সংসার জীবনেও। আত্মীয় স্বজন, গরিব আত্মীয় স্বজন সবার জন্যই আমি যতদূর পারি চেষ্টা করেছি, এখনো করি। আমার যে খুব সুন্দর কাজের মরিয়ম আপু, যে আসলে কর্মসঙ্গী আসলে থাকে বাসার, তাদের ধন্যবাদ। জন্য হ্যাঁ, সফল করে ধন্যবাদ থাকি। ধন্যবাদ মরিয়ম আপু, আসলে। আর রাজি আপুর কাছে আসবো। রাজি আপু, আপনি আসলে এত ইন্সপায়ারিং, আপনার একটা বই লেখা উচিত। আমরা তখন আসলে একটু কথা বলছিলাম যে আপনি একটু বই লিখেন, আপনার যে এত গল্প, হাজার হাজার গল্পের কথা বলছিলেন, আমরা একটু আপনার কাছে কবিতাও শুনতে চাই, এবং আপনার হাজার গল্পের মধ্যে কিছু তো আজকে আমরা আসলেই শুনবো। আর একটু জুড়ে দিব, যেটা হলো ওয়াহিদ ভাই তার মতো মানুষ যদি আমার জীবনে সংপৃক্ত না হতেন, আমার এতটা স্যাক্রিফাইসিং টেন্ডেন্সি গড়ে উঠতো না। কারণ উনি আমাকে একদিন শেরপুরে যাওয়ার পরে একদিন চলে আসলাম শেরপুর থেকে মন খারাপ করে, কেন বলেন তো? 2-3 বছর পরেই। আচ্ছা, কেন মন খারাপ হলো? নানান কারণে, মানে প্রতিকূল অবস্থার জন্য আমি খুব ঘাবড়ে গেলাম, প্রথম দিকে মন খারাপ করে চলে গেলাম। ওই দিন ওয়াহিদ ভাই আমার বাড়িতে এলেন। আমার তো ছায়ানটে রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ, তার সঙ্গে দেখা হয়, কিন্তু উনি আমার বাড়িতে কখনো আসেন নাই। ওই দিন উনি আমার বাড়িতে এলেন, এসে বললেন, শুনলুম কোনো একটা কারণে মন খারাপ হয়েছে, তুমি শেরপুর থেকে ব্যাক করেছো। কারা তোমাকে দুঃখ দিল আমি জানি না, কিন্তু একটা কথা বলি, যারা দুঃখ দিল তারা কি তোমার রক্তের সম্পর্ক? হতেই পারে, কিন্তু আত্মার আত্মীয় নয়। এই যে শব্দটা উনি বললেন যে আত্মার আত্মীয়, তখন আমি নতুন করে উপলব্ধি করলাম রক্তের আত্মীয় আর আত্মার আত্মীয় দুটো জিনিস। আত্মার আত্মীয় একটা অন্য জিনিস। আমাকে বললেন যে আমি যেখানে যাই সেখানেই আমি তোমার কথা বলি। তুমি ঢাকা শহরে 4-5টা মেয়ে গাড়ি চালায়, তার মধ্যে তুমি একজন। গাড়ি চালাও, ঘুরে বেড়াও, যেখানে মন চায় সেটাই করে বেড়াও, সব কিছু ছেড়ে দিয়ে তুমি শেরপুরে চলে গেলে মানুষের সেবা করতে। তুমি আমার দৃষ্টান্ত। সে দৃষ্টান্তই যদি ঘুরে ফিরে চলে আসে ঘরে, তাহলে আমি কাকে তুলে ধরবো বলো দেখি। এমনভাবে উনি আমাকে বোঝালেন, আমি আবার ফিরে গেলাম শেরপুরে। বাহ, আবার গেলাম যে এখনো তো আছি, ফিরে আসি নাই। তার ওই সব কথাগুলো আমাকে ইন্সপায়ার করে যে মানুষের জন্য কাজ করি। মানুষ আমাকে কি বলল সেটা বড় কথা নয়। একদিন রাজবাড়িতে যাচ্ছি তার সঙ্গে, ওখানে একটা অনুষ্ঠান আছে। রাস্তায় উনি বলেন, গাছের নাম বলো, এটা কি গাছ, এটা কি গাছ, এটা কি গাছ। একটা গাছকে আমি বললাম পেয়ারা গাছ। উনি হেসেই বাঁচে না, বলে কি জানো এটা কি গাছ? এটা পেয়ারা নয়। আমার তখন মাথাটা খারাপ হয়ে গেল। আসলেও তো উনি বললেন, দেখো গাছ আছে বলেই কিন্তু আমরা দুনিয়াতে আছি। এটা যদি মনে রাখো তাহলে গাছকে বন্ধু করতে শিখবে তুমি। আমি তখন থেকে পেছন ফিরে তাকালাম, আসলেও তো গাছ আমাদের বন্ধু, আমাদের আদি পিতা। আমি তখন গাছের প্রতি ঝুঁকে গেলাম। হাজার হাজার গাছ আমি এই জুন মাসে আমি আমাদের গ্রামে গ্রামে বিলি করতে শুরু করলাম, লাগাতে শুরু করলাম। গাছ দেখতে দেখতে একজন সঙ্গে পরিচয় হলো, দ্বিজেন শর্মা। আচ্ছা, অত্যন্ত একটা মানুষ, বৃক্ষ শাখা বলি, জীবন শাখা বলি, যাই বলি। ফোনে কথা হতো তার সঙ্গে। আমি একদিন ফোনে বললাম যে দাদা, আমি তো কুরচি গাছ চিনি না। তিনি বললেন, কুরচি চেনো না? আপনি তো থাকেন পাহাড়ের কাছে, গাঢ় পাহাড়ের কাছে, ওখানে মেলা গাছ আছে। আমি আছে, কিন্তু আমি তো চিনলাম না। তিনি বললেন ঢাকায় আসেন। আমি আছি ঢাকায়, চলে আসেন রমনা পার্কে। চিনবো কি করে? চিনে নেব দুজনকে। আসলেও দুজনকে চিনে নিলাম। আমার মেয়ের হাজব্যান্ড আর্টিস্ট, ছবি আঁকে ভালো, তো বলো আম্মা আমিও যাবো আপনার সঙ্গে। দ্বিজেন শর্মাকে বাংলাদেশের সবাই চেনে, খুব নাম করা একজন বৃক্ষ শাখা একটা প্রফেসর ছিলেন। কানাডাতে বহুদিন বাইরে ছিলেন, দেশের বাড়ি ইটালিতে, রাশিয়ায় বহুদিন ছিলেন উনি। তো উনি দেখা হয়ে গেল রমনা পার্কে। ঠিকই চিনে নিলাম দুজনকে। একদম প্রথম পরিচয়ে উনি আমাকে ঘুরে ঘুরে সমস্ত রমনা পার্কে গাছগুলো কোথা থেকে এনে, কিভাবে কোন গাছটা কখন রোপণ করেছেন, কিভাবে বৃক্ষসজ্জা উনি করেছেন, সমস্ত নিয়ে আমাকে একটা একটা করে বললেন। এবং
কুর্চি গাছও চেনালেন। এই যে তার সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল, একটা আত্মার আত্মীয় হয়ে গেলেন উনি। আমি তার একটা তরুপল্লব বলে একটা সংগঠন আছে, যুক্ত হয়ে গেলাম। বাহ। আমি আজকে তরুপল্লব, আমার শেরপুর জেলাতে শহরে যত গাছ লাগানো আছে তার 80% আমার লাগানো। এবং অসাধারণ, আমার বাড়ির অসাধারণ। আঙিনায় যারা আসে তারা আমার বাড়ির নাম দিয়েছে অক্সিজেন বাড়ি। বাহ। আশেপাশে হাইরাইজ বিল্ডিং হয়ে গেছে, কিন্তু আমার বাড়িটা টিনের চাল এবং একটু আরে 2 একর 32 শতাংশের সঙ্গে বাড়ি শুরু করেছিলাম। জমি বিক্রি করতে 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 মানুষের জন্য, ডায়াবেটিক হাসপাতালের জন্য, চিকিৎসার জন্য, লেখাপড়ার জন্য করতে করতে সব শেষ। এখন 20 শতাংশের উপরে বাড়ি ঠেকেছে আমার, কিন্তু তার মধ্যেও একটা সুন্দর বাগান আছে, গাছপালা ভর্তি আছে, নানান রঙের গাছ আমি সংগ্রহ খুব করি, সুন্দর, লাগাই। খুব সুন্দর। আমরা আমার- লেডিস ক্লাবের বন্ধুরা আসলেই যাব আপনার আসবেন। আপনার সবাইকে আমি শেরপুরে। অনেকেই যাই কিন্তু। আসলে হঠাৎ আসলে হঠাৎ করে অনেকে উপস্থিত হয়, আপনার বাড়ি দেখতে এলাম আমরা অবশ্যই বাগান যাব, দেখতে আমরা এলাম লেডিস আমরা। ক্লাবকে সাথে নিয়ে আপনার বাড়িতে আসলে যাব, মানে খুব সুন্দর, খুব সুন্দর। আমাদের একটা ছোট্ট বিরতিতে যেতে হবে দর্শক। মনমুগ্ধ হয়ে আসলে শুনছি আমরা রাজিয়াপার গল্প। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে এখনই ফিরছি। দর্শক, চলছে চমৎকার আড্ডা আমাদের চমৎকার অতিথিদের সাথে। আমি একটু জুমে চলে যাব আমাদের আপুদের কাছে। আমি একটু চলে যাই নার্গিস আপুর কাছে। নার্গিস আপু, আত্মার প্রশান্তি নিয়ে কি করা হয় আমাদের অতিথিদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান একটু আনমিউট করে ফেলবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আত্মার প্রশান্তির ওয়ালাইকুম আসসালাম। যখন আসে তখন মাঝে মাঝে আমি তো আমার ক্রিয়েটিভিটি কাজগুলো শুরু করে দেই। হ্যাঁ, ফুল বানানো, তারপরে লতা পাতা এগুলা এগুলা নিয়ে কাজ করি, কাটিং হুটিং নিজে নিজে কাগজ কেটে এগুলা এগুলা করার চেষ্টা করি। আর মাঝে মাঝে কবিতা আবৃত্তি করি, গান গাই, নাচি, যার মন বাহ, মানে একদম পরে ঠিক ঘুমাই। আছেন আপনি। একদম ঠিক কথা বলেছেন। খুবই সুন্দর। এর আমি ভাবতেছি একটা কবিতা করব, যদি বলেন। মানে পল্লী কবি কাজী নজরুল ইসলামের, জসীমউদ্দিনের আচ্ছা, সংক্ষেপে একটু 2 লাইন, হ্যাঁ বলেন। পল্লী কবি জসীমউদ্দিন। রাত থমথম স্তব্ধ নিঝুম, ঘন ঘোর আন্ধার, নিঃশ্বাস ফেলি তাও শোনা যায় নাই সারা থাকার। রুগ্ন ছেলে শিওরে বসিয়া একেলা জাগিছে মাতা, করুণ চাহনি ঘুম ঘুম যেন ঢুলিছে চোখের পাতা। শিওরের কাছে নিবু নিবু দ্বীপ ঘুরিয়া ঘুরিয়া জলে, তারই সাথে সাথে বিরোহী মায়ের একেলা পর আমি দোলে। ভন 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 জমাট বেঁধেছে বুনো মটকের গান, ইঁদুর ডোবা হতে বহিছে কঠোর পচানো পাতার ঘ্রাণ। ছোট করে ঘর, বেড়ার ফাঁকিতে আসিছে শীতের বায়ু, শিওরে বসিয়া মনে মনে মাতা গণিছে ছেলের আয়ু। ছেলে কয়, মারে কত রাত আছে, কখন সকাল হবে, ভালো যে লাগে না এমনি করিয়া কে বা শুয়ে থাকে কবে। মা কয়, বাছারি চুপটি করিয়া ঘুমাতো একটি বার, ছেলে রেগে কয়, ঘুম যে আসে না, কি করিব আমি তার। পাণ্ডুল গালে চুমু খায় মাতা, সারা গায়ে দেয় হাত, পারে যদি বুকে যত স্নেহ আছে ফেলে দেয় তার সাথ। নামাজের ঘরে মোমবাতি মানে, দরগায় মানে দান, ছেলের তাহার ভালো করিয়া দাও কাঁদে জননীর প্রাণ। ভালো করে দাও আল্লাহ রসুল, ভালো করে দাও পীর, কহিতে কহিতে মুখখানে ভাসিয়ে প্রক্রিয়া নয়নী। খুব সুন্দর, খুব সুন্দর। ধন্যবাদ, ধন্যবাদ নার্গিস আপু। সাবিত্রী আপুর কাছে চলে যাবো। সাবিত্রী আপু, একটু আনমিউট করে ফেলবেন। কোনো ফোনটাকে একটু একটু হরাইজন্টালি নিতে হবে। হ্যাঁ, আমাদের আজকে মনের প্রশান্তি নিয়ে কথা হচ্ছে। আপনি কি করেন আপনার নিজের আত্মার শান্তির জন্য? মনের প্রশান্তির জন্য আসলে কি করা আপু, আমি আমি শোনা যাচ্ছে, আমি এই ক্লাবে বলা যায় নতুন এবং আজকেই ফার্স্ট ডে এই বাহ। আড্ডায় জয়েন করেছি। আপনাকে তো- স্বাগতম আমাদের আজকের আড্ডায়। আজকে থেকে আপনার উদ্বোধন শুরু হওয়ার জন্য। আসলে প্রতিদিনই কোথা থেকে দেখি জয়েন যে করেছেন কোন আপনি? বিষয় নিয়ে, আমি বলছি প্রতিদিনই দেখি ফেসবুকে যে কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। আসলে সন্ধ্যায় খেয়ালও থাকে না, জয়েনও করা হয় না, কিন্তু আজকের টপিকসটা আমি খুঁজছিলাম মনে হয় মনে মনে, এই কারণে হঠাৎ করে মনে পড়লো, ঢুকে গেলাম।
বাহ যে কিভাবে মনের প্রশান্তিটা আসলে পাওয়া যায়। জীবনের আসলে অনেকটা পথ পেরিয়ে আসছি, কিছু সমস্যা, কিছু ভালো লাগা নিয়ে চলতে হচ্ছে। মানে কিছুটা কি বলবো, দেখি আপুরা কি বলে, কিভাবে তারা নিজের মনের প্রশান্তি খুঁজে পায়, এইটা আসলে শোনার জন্যই ঢোকা, এই আড্ডায় অংশগ্রহণ করা। ধন্যবাদ, ধন্যবাদ সাবিত্রী আপু, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমাদের সাথে সবসময় থাকবেন, প্রতিদিন আসবেন, জয়েন করবেন। রুমি আপুর কাছে যাব। রুমি আপু একটু আনমিউট করবেন। মনের প্রশান্তির জন্য কি করা হয়? মনের প্রশান্তির জন্য অনেক কিছুই করি। সবার আগে আগে সালাম জানাই আমাদের রাজিয়া আপু, আরো 2 জন আপু আছেন, সবাইকে। আর মনের প্রশান্তি আমি জানো গান গেয়ে পাই, এটা তো একটা সাইড। আর আসলে ভালো কিছু করলেই আমি একটা মনের প্রশান্তি পাই। এটা সত্যি আর কথা। কিছু যদি করতে পারি অন্যের জন্য, আর কিছু ভালো মানুষের সংস্পর্শে যদি আসি, সেই দিনটা আমার ভালো যায়, বা তার সেই ভালো গুণগুলি আমাকে খুবই প্রভাবিত করে, যেটা আমি রাজিয়া আপুর কাছে জাস্ট কয়েকদিন আগেই পেয়েছি। ওনাকে আমি আবিষ্কার করেছি আসলে শেরপুরে, যে আমার শ্বশুরবাড়ি শেরপুরে। তো আচ্ছা, যে আমার হাজবেন্ড নিয়ে গেলেন যে আপনার সাথে একটু পরিচয় করিয়ে দিতে, কিন্তু আমি এত ইমপ্রেসড হলাম ওনাকে দেখে, যে মানে আমার খুবই ভালো লাগলো যে 81 ইয়ার্স ওল্ডে একজন মানুষ কি করে এত অ্যাক্টিভ হয়। এটা আমি শুধু নিজের মধ্যেই আমি নিচ্ছি একটু করে, যে আমিও যেন এরকম করে একটু করে এগিয়ে যেতে পারি, আসলে বুঝছো? ধন্যবাদ, ধন্যবাদ তোমরা রুমি যত আপু। পারো রাজিয়া আপুর কাছ থেকে জাস্ট শুনে সত্যি শুনে কথা। নাও উনি কিভাবেই জীবনটা উনি আসলে এগিয়ে যাচ্ছেন এই বয়সেও। আমার মনে হলো যে আমার জীবনে তাহলে আরো অনেকটা একদম সময় ঠিক আছে, কথা হয়তো বলেছেন রুমি আমিও আপু, আমিও একদম কিছু ঠিক কথা করতে বলেছেন। পারবো। অনেক অনেক ধন্যবাদ। আসলেই আজকে রাজি আপুকে পেয়ে আমাদেরও মনে হচ্ছে যে আমরাও সারা মানে যত পারি ওনার কাছ থেকে শুনতে পারি। কাকুলি আপুর কাছে চলে যাব। কাকুলি আপু, আপনার কাছে জানতে চাই যে আপনিও দুঃসাহসীর একজন শিরোনাম, এবং আপনিও হচ্ছেন সেটার প্রতিষ্ঠিত উজ্জ্বল নাম আমি বলবো। আপনি বলছিলেন যে অ্যাস্থেটিক যে সেগমেন্টটা, লেজার এবং অ্যাস্থেটিক বিউটি এবং সেই যে স্যালুনটা, সেগুলা দিক দিয়েও আপনি এখন ডিপ্লোমা করেছেন এবং অনেক কিছু নিজের উপরই এক্সপেরিমেন্টও করেছেন। সেটা একটু আমাদের দর্শকদের বলবেন যে এই সাহস, দুঃসাহস কিভাবে আসলো? থ্যাংক ইউ। তো প্রথমে বলে নিচ্ছি যে আমরা জানতাম হচ্ছে স্যালুন, একটা বিউটি স্যালুন মানে শুধুমাত্র সেখানে মেকআপ হবে বা প্যাম্পায়ার হবে, আমরা ফেসিয়াল টেসিয়াল করব। কিন্তু হঠাৎ করে আমার মনে হলো না, নারীরা তো মানে শুধুমাত্র এই ক্ষণিকের সময়ের জন্য একটা ফেসিয়াল ধরেন মেয়াদ থাকে খুব জোর হলে হাইস্ট 1 মাস, আর যদি মেকআপ করে তাহলে 2-3 ঘন্টা, 5 ঘন্টা হাইস্ট হলে। তো এমন কিছু করা যায় যেটা লং টাইম থাকবে, 2-4 বছর থাকবে। তো এই সূত্র থেকে আমি ভাবলাম যে তাহলে নিউলি লঞ্চ করি আমি বাংলাদেশে। বাইরে যেমন দেখেছিলাম যে পার্মানেন্ট আইব্রো, লিপটাকে একটু সুন্দর পম করা, যাতে লিপস্টিক দিলে সুন্দর লাগে। নোজটা যদি কারো একটু বোচা থাকে, তার খুব কষ্ট হয়, আমি দেখি মেকআপ করতে আসলে আপু আমার নোজ বোচা, সুন্দর করে নোজটাকে আর্ট করে দেন। তো এরকম আমি দেখি আর ভাবি যে না, আমি তাহলে বাহিরের যেই নোজ জব আছে, লিপ ফিলার আছে, পার্মানেন্ট আইব্রো আছে, পার্মানেন্ট হেয়ার এক্সটেনশন আছে, এগুলো নিয়ে তাহলে আমি বাংলাদেশে কাজ করতে পারি। তো আমি পরে চলে গেলাম, অনেক জায়গায় শিখেছি। লাস্টবারে আমার শেখা হচ্ছে সিঙ্গাপুরে, ডার্মা কেয়ারে। তো ওখান থেকে আসার পরে আমি আমার নিজের লিপটা একদম লাইভে করেছি, এবং অনেকে আমাকে বলেছে যে আপনার অনেক নিজের লিপ আপনি নিজে নিজে করেছেন? নিজের লিপটা নিজে করেছি, নিজের নোজটা নিজে করেছি, নিজের নোজ নিজে করে এভাবে শার্প করেছি। আমার নোজটা কিন্তু একটু বোঝা ছিল, যেহেতু বেবির মা আমি, আমার মোটিয়ে যাওয়ার কারণে নাকটা আরো থেবড়ে গিয়েছিল, এবং লিপটা আমার ছিলই না, উপরের লিপটা একদমই ছিল না। তারপর চিনটা আমি করেছি, এবং আমার যেভাবে ইনজেক্ট করে আপনি সেটা করেছেন নিজে নিজে। আপনি আমার ফেসবুক পেজে গেলে বুঝতে পারবেন। আর আমি খুব সাহস রাখি আসলে। হ্যাঁ, এই সাহস তো দুঃসাহস, নিজের উপর নিজে যে এক্সপেরিমেন্টটা করেছেন। না, আসলে আমি কেন করেছি, আমি প্রত্যেকটা কাজ যখন শিখেছি বা শিখি তখন খুব কনফিডেন্টের সাথে আমি কাজটা করার চেষ্টা করি এবং শেখার চেষ্টা করি। তখন আমার এত কনফিডেন্ট চলে আসছিল যে হ্যাঁ, আমি তো নিজেরটাই করতে পারবো, সো আমার এটা নষ্ট হবে না। আমার ফুল আমার হাতের প্রতি কনফিডেন্ট ছিল, দ্যাটস ওয়াই আমি নিজে করে একদম
আমাকে অনেকেই বলে, অ্যাস্থেটিক্স অনেক ডক্টর বলে যে তুমি নিজে করেও খুব সুন্দর হয়েছো, মানে আমাদের কাছ থেকে করে নাওনি ঠিক আছে, কিন্তু অনেক সুন্দর লাগছে, নিজেও করেছো, নষ্ট হয় না এই জিনিসটা। তো আমি যখন কারোর উপর অ্যাপ্লাই করি, সেই ক্লায়েন্ট যখন খুশি হয়, অনেকের বিয়ে হচ্ছে না নাকের জন্য বা ঠোঁটের জন্য অনেক সময় সুন্দর লাগছে না, এগুলো কাজ করে দেওয়ার সময় তারা খুশি হয় এবং আমাকে খুব জড়িয়ে ধরে, অনেক পছন্দ করে। এবং শুধু ঢাকা শহর না, আমার মানে প্রত্যেকটা জেলা থেকে আমার হচ্ছে ক্লায়েন্ট আসে এবং আমাকে প্রচণ্ড ভালোবাসে এবং আমাকে জানে যে ওরা খুবই দুঃসাহসী। আসলেই দুঃসাহসী, নাক করতে গিয়ে যদি বাঁকায় যেত। হ্যাঁ, right, কিন্তু আমার নিজের প্রতি আসলে কনফিডেন্ট ছিল। অসাধারণ, আর অসাধারণ। এবং আমি অনেক সাহসী, ছোটবেলা থেকে খুবই সাহসী। আমি তো বলেছি যে আমি ফাইটার হব, আমার জীবনে একটা চ্যালেঞ্জ ছিল যে আমি একটা কিছু হব, সেই থেকে মনে হয় আপনি ছোটবেলা থেকে কিন্তু নিজের সাথে আসলে সংগ্রাম করেই আসছেন, মানে সংগ্রাম করে নিজেকে সাহসী এবং আরো এক স্টেপ উপরে কিভাবে করে আপনি নিজেকে বারবার উঠাবেন সাহসী এবং প্রসিদ্ধ হিসেবে, এটা কিন্তু আপনার যুদ্ধ। আমি দেখতে পাচ্ছি যে আপনি হাসি মুখে কিন্তু আপনার যুদ্ধ চালিয়েই যাচ্ছেন। খুব সুন্দর। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব দর্শক, খুব সুন্দর আড্ডা শুনছি, আমরা আড্ডা দিচ্ছি এবং শুনছি আমাদের অতিথিদের কাছ থেকে। কোথাও যাবেন না, একটা ছোট্ট বিরতি নিয়ে এখনই আসছি। দর্শক, আড্ডা চলছে আমাদের অন্তরের শান্তির মধ্যে প্রশান্তি নিয়ে এবং আমাদের অতিথিদের সাথে আড্ডা চলছে। আপনারা আমাদের সাথে সরাসরি সংযুক্ত হয়ে যেতে পারেন স্ক্রিনে দেওয়া জুমের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। আমাদের পছন্দের আপুরা অলরেডি জয়েন করেছেন। আমি একটু আমাদের নাজনীন আপুর কাছে যাব। নাজনীন, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে হচ্ছে, আমরা যেহেতু অন্তরের প্রশান্তি নিয়ে কথা বলছি, তো অন্তরের প্রশান্তি আসার জন্য কখনো কি একটু স্বার্থপর মানে হয়েছেন, কিংবা হতে হলে কি মনে হয় যে হওয়া যায়? আমি হয়েছি স্বার্থপর। আমি ঢাকাতে 4 বছর ধরে আমার আম্মুকে নিয়ে একা সার্ভাইভ করতেছি। তো এখানে স্বার্থপর হয়েছি, আমি টোটালি নিজের উপর ডিপেন্ডেন্ট হয়ে আমার এলাকা থেকে আমার আম্মুকে আমার কাছে এনেছি। তো এই জায়গা থেকে আমি সবার কাছে অনেকটা স্বার্থপর। আমি খুব দূরে নিয়ে চলে আসছি তাকে, একটু ফ্যামিলি প্রবলেম ছিল, সেটা আমার কাছে একটু সহ্য হয়নি। তো আমি খুব ছোট, তখন হয়তো আমার বয়স কত, এখন আমার 23, তখন 19-18 এরকম। খুব সাহস করেছি আমি যে ঢাকাতে থাকবো আম্মুকে নিয়ে, তারপরেও ভালো রাখবো। তখন কি আপনি স্টুডেন্ট ছিলেন? হ্যাঁ, আমি স্টুডেন্ট অবস্থায় মাকে নিয়ে চলে এসেছেন সবার কাছ থেকে? আমি সবার কাছ থেকে নিয়ে এসেছি। এখন আমার আম্মু এত ভালো আছে আমার কাছে, এটা আমার খুব শান্তি দেয়, খুব শান্তি দেয়। আর এইটাই মনে করি আমার মানে জীবনের একটা অ্যাচিভমেন্ট। হ্যাঁ, যেটা সবাই আমার ফ্যামিলি টুকটাক সবাই বলে যে এত ছোট অবস্থায় নিয়ে এসেছো, শুধু আমি আমার উপর ডিপেন্ড করে এনেছি। তখন কিন্তু আমার বেটার কোনো জবও ছিল না, খুব স্ট্রাগল করেছি, করে তাকে নিয়ে এসেছি এবং তাকে যে পরিস্থিতি থেকে নিয়ে এসেছি এখন সে যে আমার কাছে খুব ভালো আছে, এটাই আমার শান্তি। আর আমি যে আমি প্রচুর কাজ করি, আমার একটু বসে থাকা ভালো লাগে না। আমার যদি 5 মিনিট সময় থাকে তো ঠিক আছে, আমি ঘরের টুকটাক কাজ করব। 1 ঘন্টা সময় থাকলে আমি সেদিন রান্না বান্না করবো বাসায়। আমি পারি না কিছু, কিন্তু চেষ্টা করি। আর এই সব কিছু সাহসটা পাই আমার মায়ের থেকে। তিনি এমন একজন লেডি, পারে না এমন কিছু নেই, পারে না তিনি ইউটিউবে কিছু একটা দেখলো সেটা করে ফেলবে, মানে এমন একজন লেডি তিনি যে উনি পারে না এমন কিছু নাই, সব কিছুই পারে। কিন্তু আমি যতটুকু করতে পারছি, আগাইতে পারছি, তার ওরকম সাহস দেওয়ার মতো কেউ ছিল না, এই জন্য এতটা আগাইতে পারে নাই। কিন্তু উনি আমাকে প্রচুর সাহস দেয়, তার জন্য আমি এই 4 বছর ধরে একাই ঢাকাতে আছি তাকে নিয়ে, শুধু তার এই সাহস দেওয়ার জন্য। আর নিয়ে আসার পরেও যে আমি এত ভালো আছি তাকে নিয়ে, এটাই আমার খুব শান্তি। আসলে নারীদের ক্ষেত্রে যেটা বলছিলেন যে সাহসটা, নারীরা সব পারে, এটা বলছিলেন কাকুলি আপু, রাজি আপু বলছিলেন, কিন্তু ওই যে সাহসটা, শুরুর সাহসটাই আসলে 80% নারী মরছে যায়, কারণ শুরুর সাহসটাই আসলে থাকে না। ওই সাহসটা যদি পাওয়া যায়, সাহসটা থাকতো, উনি অনেক কিছু করতে পারতো, শুধু ওনার সাহসের জন্য কিছু করতে পারে নাই। এমনও আছে, আমি রাত্রে বাসায় যাই, রাতে 1টা বা 2টা, কিন্তু আমার মা কখনোই জিজ্ঞাসা করে না যে কোথা থেকে এসেছে। আমরা একটু জুমের আপুদের কাছে আমরা একটু যাই। গ্যালাক্সি ফোন থেকে আমাদের একজন আপু জয়েন করেছেন, নামটা একটু বলবেন আগে আপু, কোথা থেকে জয়েন করেছেন? গ্যালাক্সি ফোন থেকে এখানে দেখা যাচ্ছে একজন আপু জয়েন করেছে, গ্যালাক্সি J6। আপনার নামটা একটু বলবেন আপু, এবং কোথা থেকে জয়েন করেছেন আমাদের সাথে?
আচ্ছা, আমরা আমরা আকলিম আপুর কাছে চলে যাই। আকলিম আপু একটু আনমিউট করবেন। আমরা কথা বলছিলাম অন্তরের শান্তির মধ্যে প্রশান্তি। তো আমরা নারী নিয়ে কথা বলছিলাম। সো নারীদের যে প্রথমে সাহসটা, হ্যাঁ, নারীরা আসলে সব পারে, কিন্তু পারার প্রথম যে যাত্রাটা, সেটার জন্য যে সাহস দরকার, এই সাহসটার জন্যই অধিকাংশ নারীরা কিন্তু পিছিয়ে যায়। সেক্ষেত্রে আপনি কি বলবেন আকলিম আপু? আচ্ছা, আমাকে কি শোনা জি, যাচ্ছে? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুভ সন্ধ্যা। সেটে যে আপুরা বসে আছে তার মধ্যে রাজিয়া আপু, যে ওনার কাছ থেকে অনেক কিছু জানলাম, শুনলাম, ভালো লাগলো। আর আজকের যে বিষয়টা আসলেই, এটা নামটা শুনলে মনের মধ্যে শান্তি প্রশান্তি এসে যায়। হুম, আমি আমার কাজের মধ্যে আমি সবসময় আমার শান্তি খুঁজে পাই। আমি সবসময় যে কাজ করি, আমি যেহেতু একজন টিচার ছিলাম, টিচিং প্রফেশনে ছিলাম, আমি পড়াতে ভালো লাগতো। ক্লাসে টিচিং দিতাম, ছেলে মেয়েরা যখন আমার পড়া বুঝতে পারতো এবং আমি বুঝতে পারতাম যে তারা খুব আগ্রহ নিয়ে আমার পড়া শুনছে বা শিখছে, এটা আমাকে অনেক শান্তি দিত। আবার আমার ঘর সংসারে ছুটির দিনে যখন সংসারে কাজকর্ম করতাম, রান্না বান্না করে, নতুন কিছু রান্না বান্না করে সংসার ছেলে মেয়েদের খাওয়াতাম, তারা তৃপ্তি সহকারে খেত, এটাও আমার অনেকটা শান্তি দিত, শান্তি পেতাম। তারপরে বিভিন্ন অবস্থা আছে, যেমন মনে করেন কেউ অনেক গরিব দুঃখী আছে, মুখ ফুটে কিছু বলতে পারছে না, তাকে গোপনে কিছু হেল্প করে তাকে সাহায্য করা, এই জিনিসটা আমাকে অনেক শান্তি দেয়। আর সর্বোপরি আমি যখন অবসরে থাকি, আমি বই পড়ে খুব আনন্দ পাই, বিভিন্ন আসলে ধরনের কবিতার বই। অসাধারণ, অসাধারণ আকলিম আপু, অনেক 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 ধন্যবাদ। রূপা আপুর কাছে চলে যাব। রূপা আপু, একটু আনমিউট করবেন। আমাদের যে শান্তির কথা হচ্ছে, মনের প্রশান্তি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে নারীদের যে সাহস নিয়ে আমরা বলছিলাম, যে শুরুর যে সাহসটা পাওয়া, সেই বিষয়ে আপনি কি বলবেন? আসলে ধন্যবাদ আপু, সবাইকে, স্টুডিওর সবাইকে অনেক ধন্যবাদ। শান্তি জিনিসটা আসলে একান্ত অনুভবের বিষয় আপু। আমি যে কাজটা করলে আমার মনে তৃপ্তি আসে, ভালো লাগে, ওটাই আসলে শান্তি। আর সাহসটা আসলে মেয়েদেরকে দিতে চায় না, কিন্তু ফ্যামিলি থেকে আমি মনে করি যদি সাহসটা দেওয়া হয় যে তুমি পারবা, তুমিই করো, তুমি জয়ী, আজকের জন্য তুমিই উইনার। আমি আমার মেয়েদেরকে সবসময় বলি, বড় মেয়ে এখন মেডিকেলে অ্যাডমিশন নিল নতুন ফার্স্ট ইয়ারে, আমি ওকে শুরু থেকে বললাম যে তোমার যে কোথাও যদি একটু কঠিন মনে হয় তাহলে তুমি আম্মুর সাথে শেয়ার করবা, বলে দিবা, এবং প্রতিদিনই ভাববা যে তুমি হেরে যাবা না, তুমি আজকের জন্য উইন, তুমিই পারবে। তাহলে দেখবা তোমার শান্তি লাগবে, ভালো লাগবে, খারাপ লাগবে না। এটাই আসলে আপু। আর মেয়েদেরকে ইন্সপায়ার করাটা আমি আসলে মনে খুব করি সুন্দর। ধন্যবাদ রূপা আপু, ধন্যবাদ। আমি একটু মুক্তি আপুর কাছে চলে যাব। মুক্তি আপুর কাছে একটা ভিন্ন প্রশ্ন, সেটা হচ্ছে সুখ এবং শান্তি দুইটাই জীবনে দরকার, কিন্তু সুখ কিন্তু এক জিনিস, শান্তি এক জিনিস, দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। সুখ আপনি অনেক কিছু থেকেই পেতে পারেন, ভালোবাসা থেকেও পেতে পারেন, বাহ্যিক জিনিস থেকেও পেতে পারেন, আর শান্তিটা একান্ত আপনার মন থেকেই আসতে হবে। আপনার কাছে কোন জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ লাগে, কিংবা কাকে একে রাখবেন আর কোনটাকে দুইয়ে রাখবেন, সুখ এবং শান্তি? ধন্যবাদ। আজকে অনেক সুন্দর একটা আলোচনার বিষয়বস্তু। আমি কয়েকদিন অসুস্থ ছিলাম, এই জন্য নিয়মিত বসতে পারি নাই, কিন্তু জুমের এই আড্ডা খুব মিস করি। একদিন না আসলে মনে হয় কাউকে দেখতে পাচ্ছি না। আজকে আমার মেয়েরা ঢাকায় গেল, তো যখন যাওয়ার সময় আমি বসছি, তো ওদেরকে নিয়ে বসে আমি বলছি যে আসলে শোনো, মানুষের জীবনে টাকা প্রয়োজন আসছে, টাকায় কিন্তু মানুষের জীবনে সবকিছু না। তোমার শান্তিটা আছে হচ্ছে মনের ভিতরে। তুমি যদি একটা ছোট্ট কুঁড়ে ঘুরে থাকো, সেখানে যদি তোমার মনে শান্তি থাকে, তাহলেই কিন্তু সেটা আসল শান্তি। আমরা কি করি এই পার্থিব জীবনে, যে অট্টালিকা থাকতে হবে, দামি গাড়ি থাকতে হবে, আসলে সেখানে যে সুখ লুকায় আছে আর ওই কুঁড়ে ঘরে যে সুখ নাই, এটা কিন্তু ভুল ধারণা। সুখটা একদম নিজের কাছে, নিজের মতো করে তা তো আমরা অবশ্যই। বাঁচবো, আপনার কাছে এক নিজের মতো নাম্বার করে সুখে কোনটা হবে, থাকবো। 2 নাম্বার কোনটা হবে মুক্তি আপু? আমারটা হচ্ছে যে মানে কি যেন ছিল সুখ আর পরের শান্তি। বিষয়টা, যে মানে শান্তিটা আমার শান্তি কাছে অবশ্যই এক হচ্ছে যে নাম্বার। খুব একটা সুন্দর, মনের খুব যে সুন্দর একটা মুক্তি আপু, শান্তি, আসলে সেটাই হ্যাঁ, সবচেয়ে সেটা বড় সবচেয়ে শান্তি। বেশি।
খুব সুন্দর, ধন্যবাদ মুক্তি আপু। দর্শক, আমাদের কথা চলছে, আড্ডা চলছে অন্তরের শান্তির মধ্যে প্রশান্তি নিয়ে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, এখনই ফিরছি, কোথাও যাবেন না। দর্শক সবাইকে আরও একবার শুভেচ্ছা আমাদের নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডায়। মনের শান্তির মধ্যেই আমাদের আত্মার শান্তি। আমরা কথা বলছিলাম আমাদের অতিথিদের সাথে এবং আমি একটু চলে যাব রাজিয়াপুর কাছে। রাজিয়াপা, আপনার কাছে যে এত ইন্সপিরেশন পাচ্ছি আমরা, একটা ভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করব। সেটা হচ্ছে যে আমরা আত্মার শান্তির জন্য অনেক কিছু করি, কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেকে আত্মার শান্তির জন্য দেখা যায় কুসংস্কারটাকেও মানে, হ্যাঁ, যেরকম হয়, এটা কিন্তু সত্যি কথা যে এটা করলে এটা হতে পারে, ওইটা, কিংবা আমার এই সর্বনাশটা হলো কারণ আমি হয়তো ওইটা করেছি। তো এই ধরনের মানুষগুলোর ক্ষেত্রে আপনি কি বলবেন যে কোনো সময় নিজেকে বুঝতে হবে যে এটা থেকে তোমার শান্তি না, কিংবা কুসংস্কার কখনো আত্মায় আনবে না, আপনি কি বলবেন? আমি ব্যক্তিগতভাবে মনে করি কি যে আমি একটা মানুষ। মানুষ যখন আমি, তখন আমার মনুষ্যত্ব ধর্মটা সবার উপরে থাকবে। মনুষ্যত্ব ধর্ম চর্চা করতে যে আমরা যতদূর এগোবো, তখন কুসংস্কার কখনোই থাকতে পারে না সেখানে। পাশাপাশি মনুষ্যত্ব আর কুসংস্কার পাশাপাশি বাস করতে পারে না। তো আমি মনুষ্যত্বের চর্চাটাই করি। আমার সকাল থেকে ভোরবেলা উঠে 1-2 ঘন্টা আমার বাগানে কাটাই, বাগানটাতে কাজ করি, গোছাই, কোথায় কি গাছে আগাছা হলো যত্ন করি, কোন চারাটা কিভাবে রাখতে হবে, একটু সেটিংও চেঞ্জ করি মাঝে মাঝে, এটা কাটাই। তারপরে 8:30টার দিকে চলে যাই ডায়াবেটিক হাসপাতালে। বিভিন্ন রকমের মানুষ, আমি 29 বছর ধরে চক্ষু শিবির করি। আমি শেরপুর জেলায় এমন একটা মানুষ নাই যে আমার নামটা জানে না। কারণ চোখের জন্য যার কাছেই যাবে, যেমন আমরা রোটারি ক্লাব থেকে চক্ষু শিবির করি, ওখানে আমার বাড়িতে আগে আসবে, আপনি থাকবেন তো? আমি হ্যাঁ আমি থাকবো, আমি না থাকলে ওরা বিশ্বাসটা পায় না। মানে এই একটা জায়গা হয়তো তৈরি হয়েছে আমার মানুষের পাশে থাকার জন্যই। আমি আরও একটা কাজ করি, আমার ডায়াবেটিক হাসপাতাল থেকে বেরোই, তখন সঙ্গে ঝাড়ু থাকে, কেরোসিন তেল থাকে, তারপর আরও অনেক কিছু থাকে। আমার হাসপাতালের নাইট গার্ডটাকে নিয়ে বেরোই, আশেপাশে জঙ্গল পরিষ্কার, ময়লা পরিষ্কার করি, জড়ো করি, আগুন দিয়ে পোড়াই। এটা চড়া রোদ যখন থাকে, এই আমার এটা একটা কাজ। পরিষ্কার পরিচ্ছন্নতা শেরপুরে সবাই জানে যে আমি এটা নিয়ে একেবারে 1 নম্বরে রাখি এটাকে। আমি আমার বাড়ি পর্যন্ত যেতে কখনো দেখা যায় 1-1.5, এমনি হয়তো 5 মিনিটেই গাড়ি করে চলে গেলাম, কিন্তু 1-1.5 ঘন্টা লেগে যাচ্ছে আমার বাড়িতে পৌঁছাতে, কারণ আমি রাস্তার নোংরা পরিষ্কার করতে করতে যাই। এখন আমাদের ছেলেরাও আমার সঙ্গে যুক্ত হয়েছে, ক্লিন আপ শেরপুর। এরা 100-150 জন একসঙ্গে লাগে, পরিষ্কার করে, কিন্তু এই পরিষ্কারটা থাকে না, কারণ মানুষ কিন্তু একটুও সচেতন নয়। রাজিয়াপা, আমি আপনাকে আরো রিকোয়েস্ট করবো, শুধু শেরপুর না, শেরপুর ছাড়িয়ে এখন আসলে আপনি গোটা বাংলাদেশটাকে আসলে আপন করে লেডিস ক্লাবের মাধ্যমে আসলে আপনি যাই করছেন সেটা পুরো বাংলাদেশের মধ্যে ছড়িয়ে দেন আসলে, কারণ প্রত্যেকটা শহরে আপনার মতো একজন করে রাজিয়াপা থাকা দরকার, তাহলে হয়তো আরো অন্যভাবে আমরা পেতে পারি। আমি একটু জুমে চলে যাব সাজিয়াপুর কাছে। সাজিয়াপু, সংক্ষেপে একটু আপনি বলবেন আপনার মনের প্রশান্তির কথা, কিভাবে আপনি কি নিজেকে পরিচালিত করেন? আপু, সুখটা হচ্ছে নিজের কাছে। আমি যখন যেভাবে জীবন যেখানে যেমন যায়, আমি তখনই ওটাকে অভ্যস্ত করার চেষ্টা করি, তখন নিজেকে আসলে শান্তি লাগে, সুখও লাগে। মানে আমিও সবকিছুতে অভ্যস্ত হয়ে যাই। ওই এমন না যে আমাকে এখানে মানাবে না, আমি যাবো না, আমি সেটা চিন্তা করি না। আমার ভালো লাগার উপরে আমার সুখ আর শান্তি নির্ভর করবে। আসলে খুব সুন্দর কথা বলেছেন। আমি একটু ওই যে গ্যালাক্সি J6 আপু, একটু ওনাকে একটু আনমিউট করতে বলবো। গ্যালাক্সি J6 দিয়ে জয়েন করেছেন। আচ্ছা, ঠিক আছে, উনি ট্রাই করুক। আমি একটু কাকুলিয়াপুর কাছে আসি। কাকুলিয়াপু, দুঃসাহসী, আমি আপনাকে আসলে উপাধি দিতে চাই, দুঃসাহসী কাকুলিয়াপু। আপনি আমাদের এই জেনারেশনের উদ্দেশ্যে কি বলবেন, এবং শত কোটি যে নারীরা আছে যাদের সাহসটা একটু বুস্ট করা দরকার, তাহলে কিন্তু তারা অনেক কিছু, আপনার মতো এরকম কিন্তু অনেক কিছু জ্বলন্ত হতে পারে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলবো যে
যারা আপনারা নারীরা আছেন, কিছু একটা করতে চান, কিছু একটা করবেন মনে মনে ভাবছেন, আপনারা মনে মনে ভেবেন না, আপনারা নেমে পড়েন, একদম দুঃসাহসের সাথে নেমে পড়েন। দেখেন আপনার মানে সাথে অনেকেই যুক্ত হয়ে যাবে এবং আপনারা একদম হচ্ছে পারবেন সেই কাজটা। নিজে ভাববেন যে আমি এই কাজটা পারতেই হবে, আমি পারবো, আমার সাহস রাখতে হবে, আমি সাহসী হয়েই এই কাজটা করব। আপনারা ভেবে 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 মরে যেন না, মানে মাঠে নেমে পড়েন। আসলে আর আমি ছেলেদেরকে একটা কথা বলবো, আমরা যেহেতু লাইভ করি সেক্ষেত্রে বলবো যারা কমেন্ট সেকশানে কমেন্ট করেন প্লিজ তাদেরকে বুলিং করবেন না, প্লিজ আমাদেরকে সহযোগিতা করবেন যেন আমরা আপনাদের সমাজের একটা অ্যাসেট হই। আমরা ঘরে বসে আপনাদের টাকাগুলো ধ্বংস না করতে থেকে আমরাও কিছু হাত বাটাই সমাজের জন্য, আপনাদের সমাজের আপনাদের সংসারের জন্য আমরাও অ্যাসেট হই। আমাদেরকে একটু হেল্প করবেন। বিশেষ করে বলবো যে হাজব্যান্ড যারা আছেন তারা অবশ্যই হেল্প করবেন, সাহস যোগাবেন, তাদেরকে পেছন থেকে ধাক্কা দেওয়ার জন্য সাহস যোগাবেন যে কিছু একটা করো, কিচ্ছু ভয় নেই, আমি আছি তোমার সাথে। আমি সব নারীদেরকে বলবো যারা যেটা করতে চাচ্ছেন অবশ্যই মানে চাচ্ছেন বলে বসে থেকেন না, মানে ইউ ক্যান ডু ইট, মানে তাড়াতাড়ি আপনারা করে ফেলেন এবং খুব তাড়াতাড়ি আপনারা মানে কামিয়াবি হবেন ইনশাআল্লাহ। সত্যি ইচ্ছাটাকে রূপদান করতে হবে, মাঠে নামতে হবে। আসলে মাঠে খুব নামতে হবে। সুন্দর, খুব সুন্দর। ঘরে বসে তো অনেক কিছুই ভাবা যায়, চিন্তা করা যায়, ইস ভয় পাচ্ছি হবে কি না, আমি যদি লস খাই, না এটা হবে না আমার দ্বারা, এটা করলে না বসেই থাকতে হবে। আমার মনে হয় নেমে তারপরে তোমার ফাইট করো, লস হলে হোক, সমস্যা কি, তুমি নেমে ফাইট করো, নেমে দেখো যে কি আসলে চলছে। আমার মনে হয় এই কাজটা সব নারীর দরকার। খুবই ভালো লাগলো। নাজনীনের কাছে চলে যাব। নাজনীন, তুমি এত অল্প বয়সে এত সুন্দরভাবে কাজ করছো, নিজের পরিবার মাকে দেখে নিচ্ছ, ফিজিওথেরাপি, তুমি একজন ফিজিওথেরাপিস্ট, সেই হিসেবে এবং কেমন লাগলো সবকিছু মিলে আমাদেরকে যদি কিছু বলো। ফিজিওথেরাপি তো আমার কাছে খুব অসাধারণ একটা জিনিস। আমার যদি দুই একটা টিপস দিয়ে রাখো আমাদের মায়েদের উদ্দেশ্যে, যাদের আসলে বেশি দেখা যায়, লেডিস ক্লাবের বন্ধুদের উদ্দেশ্যে যদি কোনো টিপস দাও তুমি আমাদেরকে। পেন যেহেতু নিয়ে আমরা কাজ করি, পেন নিয়ে, তো ফার্স্ট স্টেজে আপনাদের যে কোনো জায়গায় পেন যখন হবে, মাসেল পেন যেটা আছে, তো ওটা ফার্স্ট স্টেজে আপনারা হট ওয়াটার দিয়ে সেক নেবেন, তাহলে দেখবেন খুব আরাম লাগবে। এটা ঘরে বসেই নিতে পারেন। আর যদি নার্ভের হয় এমন যে পড়ে গিয়েছেন, ফুলে গেছে, ফ্র্যাকচার এরকম হলে আবার অনেক সময় ব্যথা করে, তখন আমরা যদি হিট দিই ওটাতে প্রবলেম হবে বেশি। এই জন্য আমরা ওটাতে আইস ইউজ করব, তাহলে এটার ব্যথাটা খুব মানে একটু হলেও প্রশান্তি ফিল করবেন। হসপিটাল বা চেম্বার যাওয়ার আগ পর্যন্ত বাসায় আমরা এটা টুকটাক করে ফেলতে পারি। আর সব থেকে একটা ইম্পর্টেন্ট বিষয় আমাদের সবার, আমরা যদি পজিশন মেনটেন করে চলাফেরা করি তাহলে আমাদের এই ফিজিওথেরাপি বলেন আর যেটা সেটা বিভিন্ন ডিজিজ এগুলো আসে না। মেইনলি আমাদের খাবার দাবার, পজিশনের এগুলো প্রবলেম থেকেই ডিজিজগুলো আসে বেশি, চলাফেরার প্রবলেম এটা সেটা থেকে। তো আমাদের সব থেকে ইম্পর্টেন্ট যেটা চলাফেরা, খাবার দাবার, যে কোন খাবার খেলে আমরা কোনটা আমাদের শরীরে আসতেছে, কোন ভিটামিনটা আমরা খাবার থেকে পাচ্ছি, আমাদের ওষুধের থেকে সেইটাই খাবারটাই খাওয়া বেশি ভালো। ঠিক এভাবেই আমরা এগোতে পারি। খাবারটাকে ওষুধ হিসেবে, হ্যাঁ অবশ্যই, ওষুধের থেকে আমার মনে হয় খাবার, যেমন জ্বর হলে আপনি নাপা এক্সট্রা না খেয়ে একটু আদা দিয়ে লেবু দিয়ে চা খান, একটু নিজের গরম রাখেন। আমি চলে যাব আমাদের রাজিয়াপুর কাছে। আমরা একদম শেষের পর্যায়ে চলে এসেছি। আমাদের লেডিস ক্লাবের বন্ধুদের উদ্দেশ্যে, নারীদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন রাজিয়াপু? আমি বলি কি, মেয়ে না ভেবে নিজে থেকে মানুষ ভাবতে শিখুক, এটা কিন্তু খুব দরকার এখন। আমরা সমাজ ব্যবস্থাটাকে এমনভাবে প্রচলিত করেছি যে আমরা মেয়ে মানুষ বলি। আমি কিন্তু প্রথম থেকেই জীবনে হোস্টেলে বড় হয়েছে, তো এই নিজের এই আত্মচেতনাটা আমার প্রথম থেকেই আমার জন্মেছে। আমি কোনোদিন ভাবিনি যে বিয়ে করব, কারণ পুরুষের সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে এরকম একটা মানসিকতা আমার ছিলই। আমার স্বামীটি যদি ভালো না হতেন কবে হয়তো সংসার ছেড়ে দিতাম। খুবই ভালো মানুষের সঙ্গে সংসার করেছি, চমৎকার একটা মানুষ ছিলেন। 18 বছরের সংসার ছিল আমার, তারপরে তো উনি চলে গেলেন দুনিয়া থেকে। তারপরে আবার ভাবতে শুরু করলাম যে আমি কে, আমার আমিত্ব। প্রত্যেকে যদি আমরা মনে করি যে আমি জাগ্রত করব, আমি একটা মানুষ, এটাই সবচেয়ে বড় পরিচয়। মানুষ হিসেবে যখন আমরা নিজেরা পরিচিত হব তখন ভুলে যাব যে
আমি মেয়ে মানুষ না অনেক পুরুষ সুন্দর মানুষ। আসলে অনেক অনেক ধন্যবাদ রাজিয়া আপু, আপনার এই অনুপ্রেরণা আমাদেরকে খুব সুন্দর করে আজকে অনুপ্রাণিত করলো। আপনাদের তিনজনকেই অনেক অনেক ধন্যবাদ এবং আমরা আসলে অনেক অনেক সুন্দর আড্ডা দিলাম, অনেক কিছু শিখলাম। দর্শক দেখতেই পাচ্ছেন আমরা এত কিছু সুন্দর সুন্দর জিনিস শুনলাম রাজিয়াপুর কাছ থেকে, কাকলি, নাজনাপুর, আপনাদের সবার কাছ থেকে। আমরা প্রতিদিন আসবো, আপনারা আমাদের সাথে আছেন, নেক্সট দিনও চলে আসবো সুন্দর কোনো বিষয় নিয়ে, সুন্দর সব অতিথিদের সাথে। আপনারা আমাদের সাথেই থাকুন। স্পেশালি নারীরা যেটা বললো যে আমরা সবসময় নিজেদেরকে সবার আগে মানুষ হিসেবে দেখব, মানুষ হিসেবে পরিচয় দিব, নিজে ঘুরে দাঁড়াবো, লস হতে পারে, হোঁচট খেতে পারি, তারপর আবার উঠে দাঁড়াবো, এভাবে করে জীবনটাকে আরেকটু সুন্দরভাবে এবং শান্তিময় করে তুলতে পারবো। আমাদের সাথেই থাকুন, নেক্সাস টেলিভিশনের সাথেই আছেন, সবসময় সাথেই থাকুন, লেডিস ক্লাবের সাথেই থাকুন। আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।